আচ্ছা, আমরা আজকে কি করব? আজকে ডে 18 এ আমরা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে দেখব। সরি, ডে 17। আমাদের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কি কি আছে দেখেন, একটু দেখেন আপনাদের। দেখেন, ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট কিভাবে লিখতে হয়, জাভাস্ক্রিপ্টের টাইপস অফ ডাটা, ভেরিয়েবল, অ্যারে, ম্যানিপুলেটিং অ্যারেস, অপারেটরস, এইসব। ঠিক আছে? তো এইসবের জন্য প্রথমে ইন্ট্রোডাকশনটার জন্য আমরা একটা কাজ করি। প্রথমে একটা জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট দেখার জন্য W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, W3 স্কুল। ওই ওয়েবসাইটে আমরা চলে যাই, W3 স্কুলে সার্চ দেন, আমরা পাবো। তাহলে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সম্পর্কে পাইছি। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটু বলা দরকার। জাভাস্ক্রিপ্ট আসলে কি বলেন তো? জাভাস্ক্রিপ্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট একটা সময় জাভাস্ক্রিপ্টের কাজের ধারা ছিল আমাদের কিসের উপরে? শুধুমাত্র ক্লায়েন্ট সাইডে। মানে ক্লায়েন্ট সাইড মানে কি? ক্লায়েন্ট সাইড মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সময় কাজ ছিল, সেটা সে কি করতে পারতো? শুধুমাত্র ব্রাউজারের ভিতরে করতে পারতো। ব্রাউজারকে জাভাস্ক্রিপ্টে কি বলা হয়? ক্লায়েন্ট বলা হয়। বিষয়টা বুঝছেন? ক্লায়েন্ট সাইডের মধ্যে ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু সেটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আরো বেশ কিছু জিনিস আপডেট হওয়ার কারণে, জাভাস্ক্রিপ্ট মডিউল তৈরি হওয়ার কারণে, লাইব্রেরি দিয়ে তখন সেটাকে আমরা জাভাস্ক্রিপ্টটা আমরা সার্ভার সাইডেও ব্যবহার করতে পারি। এখন ফ্রন্ট এন্ড এবং সরি সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড দুটো সাইডে এখন জাভাস্ক্রিপ্ট কাজ করে, সুন্দরভাবে কাজ করে। তো ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং, ক্লায়েন্ট সাইড জিনিসটা কি আর সার্ভার সাইড জিনিসটা কি, এটা একটু বোঝা দরকার। তো সেটা বোঝানোর জন্য আমি একটা কাজ করি, আপনাদেরকে একটা নোটপ্যাড ওপেন করে আপনাদেরকে একটা জিনিসটা ড্রয়িং করে দেখাই। অথবা ধরেন যে পেইন্ট টুল ব্যবহার করতে পারি, বা পেইন্ট 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 ওপেন করি। স্যার স্ক্রিন শেয়ার করা হয় নাই। শেয়ার দিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, সার্ভার সাইড এবং ক্লায়েন্ট সাইড, এই দুটো জিনিস সম্পর্কে আপনাদের জানা দরকার। ক্লায়েন্ট সাইড কি আর সার্ভার সাইড কি? সাপোজ ধরেন এটা হচ্ছে তরিকুল, ঠিক আছে? তো এই তরিকুলের ভিতরে এটা হচ্ছে তরিকুলের পিসি। তো তরিকুলের পিসি, তারপর এখন আরেকটা ওয়েব ধরেন, আরেকটা হচ্ছে ওয়েব, তারপরে এটা হচ্ছে যে আমার সার্ভার পিসি। এখন ব্যাপার হচ্ছে যে এখানে ওয়েব জিনিসটা কি আর সার্ভার জিনিসটা কি, বিষয়টা বুঝছেন? ওয়েব হচ্ছে যে মানে কি www, বুঝছেন? এখন মনে করেন আমরা যখন এতদিন ধরে আমরা যে কাজগুলো শিখছি, যেটা করছি, যেমন HTML করছি, CSS করছি এবং বুটস্ট্র্যাপ দিয়ে যেগুলো করছি, এগুলো হচ্ছে যে ফ্রন্ট এন্ড ডিজাইনের কাজ কারবার। ফ্রন্ট পেজের ডিজাইন মানে হচ্ছে আমরা একটা ইউজার ইন্টারফেস বানাবো যেটা এটার মতো দেখতে, এটা হচ্ছে যে ফ্রন্ট পেজ। তো ফ্রন্ট পেজ এখন এর পরেও এই যে ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ডাটাগুলো কিন্তু আমাদের ফ্রন্ট পেজে স্ট্যাটিক ভাবে দেওয়া নাই। যেমন আমরা আমাদের আগে যেটা বানাইছিলাম, যেটা HTML করছিলাম, সেখানে দেখছি যে ডাটাগুলো ডাইনামিক ছিল না, ডাটাগুলো ছিল স্ট্যাটিক একটা ডাটা, আমরা ওখানে দিয়ে দিছিলাম, ওটাই ছিল। এখন ওটাকে ডাইনামিক্যালি চেঞ্জ করার কোনো ওয়ে ছিল না। এখন এই ডাইনামিক ডাটাটা করতে হলে, ডাইনামিক ভাবে যদি ডাটা চেঞ্জ করতে হয়, এখন সেটা যদি করতে হয় তাহলে আমাকে অবশ্যই একটা কি লাগবে? একটা ডাটাবেস লাগবে। এবং সেটা ব্যাক এন্ডের মাধ্যমে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটার মাধ্যমে আমাকে তৈরি করতে হবে ডাটাবেসটা। এখন ডাটাবেস কোথায় থাকে? ডাটাবেস থাকে হলো মূলত সার্ভারে। সার্ভার কি? যখন তরিকুল কি করলো, একটা রিকোয়েস্ট পাঠালো ওয়েবের মধ্যে, ঠিক আছে? একটা ওয়েবসাইটের ভিতরে যখন একটা রিকোয়েস্ট পাঠায় তরিকুল, দেখা গেছে কি জানেন, সে প্রথমে সেই রিকোয়েস্ট তার কম্পিউটার থেকে ব্রাউজার সেটাকে একটা রিকোয়েস্ট পাঠায় ওয়েবে যখন রিকোয়েস্ট পাঠায়, সে দেখে যে তরিকুলের পাঠানো ওয়েবসাইটটা ওয়েবের মধ্যে আছে কিনা। ওয়েব সার্চ করে দেখে, যদি পায় তাহলে সে তরিকুলকে, এখন ওয়েব কি করে? ওয়েব তখন সার্ভারের কাছে ডাটা পাঠায়, সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে ওয়েব তরিগুলোকে, মানে যেটা রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্টটা সে ওয়েব থেকে সে কি করছে, সেটাকে
সার্ভারে পাঠাইছে। এখন সার্ভারে পাঠানোর পরে সার্ভার দেখতেছে তার কাছে আসলে সেই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আছে কিনা। যদি সে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো পায় তখন সে সার্ভার আবার তাকে একটা রেসপন্স দিচ্ছে যে হ্যাঁ আমি কন্টেন্ট পাইছি, এটা হচ্ছে তোমার কন্টেন্ট। আবার ওয়েব কি করছে, আবার সেটাকে তৈরিগুলোর কাছে আবার ট্রান্সফার করতেছে। এটা হয় যে খুব চোখের পলকে, খুব সামান্য সময়ে, খুব দ্রুত সময়ে এটা হয়ে থাকে। এখন ব্যাপার হচ্ছে তরিকুল একটা সাইটের জন্য রিকোয়েস্ট পাঠালো ওয়েবের কাছে, তখন ওয়েব কি করলো, সেটাকে সার্ভারের মধ্যে গেল, সার্ভারের মধ্যে ডাটা আছে কিনা সেটা দেখার জন্য। এখন সার্ভারে যদি ডাটা পায়, দেখে যে না হ্যাঁ ডাটা আছে, তখন সে কি করতেছে, ডাটাটাকে রিটার্ন করতেছে। এটাকে বলা হয় যে রিকোয়েস্ট এন্ড রেসপন্স। কথাটা বুঝছেন? এই যে তরিকুল প্রথমে একটা ওয়েবসাইট লিখলো বা আমি একটা ওয়েবসাইট লিখলাম, তাহলে আমি একটা সার্ভারের কাছে কি করলাম, রিকোয়েস্ট পাঠালাম ওয়েবের কাছে, ওয়েবে রিকোয়েস্ট পাঠাইছে সার্ভারের কাছে। তো সার্ভার কি করলো, সার্ভার নিজেই একটা রিকোয়েস্ট পাঠালো, সার্ভার কি করলো, রিকোয়েস্ট পাইয়া সেটাকে মানে কি করে অপটিমাইজ করে সেটাকে ওয়েবের কাছে পাঠালো, ওয়েবে রিকোয়েস্টটা কি করলো, তরিকুলের কাছে ট্রান্সফার করলো। কথাটা বুঝছেন? হ্যালো, সাথে কেউ আছেন নাকি আছি স্যার, আছি আছি আছি। আচ্ছা, যদি থেকে থাকেন তাহলে এটা বুঝছেন, রিকোয়েস্ট এন্ড রেসপন্সের বিষয়টা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনি যখন যখন আপনি ব্রাউজার হে ইমেল আপনি শুনবেন, ঠিক আছে, মন দিয়ে শুনেন এগুলা। ওই সার্ভার এয়ার কই আমার একটা হাইডিং ফ্রিডম হয়ে গেছে না। এখন সার্ভারে আমার কি কি থাকে, সার্ভারে আমার ওয়েবে কন্টেন্ট থাকে, ঠিক আছে, সার্ভারে আমার কি থাকে, ওয়েব কন্টেন্ট। তারপরে থাকে হলো কি ডাটাবেস, এই কয়েকটা জিনিস থাকে, ওয়েব কন্টেন্ট থাকে এবং ডাটাবেস থাকে সার্ভারের মধ্যে। এখন আমি যখন যখন কোন একটা জিনিস ডাইনামিক্যালি করতে যাব, ডাইনামিক যদি কোনো কিছু করতে হয়, তখন আমাকে কি করতে হবে, সার্ভারে একটা ডাটাবেস আমার লাগবে। ডিবি মানে ডাটাবেস, ঠিক আছে, ডাটাবেস। ওয়েব কন্টেন্ট কি বলেন তো, ওয়েব কন্টেন্ট কি বলেন, ওয়েব কন্টেন্ট কি বলতে পারবেন? ওয়েব কন্টেন্ট হচ্ছে যে আপনার ওয়েবসাইটের মধ্যে যে সাইডে এইগুলো আছে না, এই যে স্ট্যাটিক ডাইনামিক্যালি জিনিসগুলো আছে, দেখেন আমি একটা এটাকে রাইট বাটনে ক্লিক দেন, রাইট বাটনে ক্লিক দিয়ে ভিউ পেজ সোর্সে যান, দেখেন অনেক কিছু টেক্সটিং আছে, এইচটিএমএল ট্যাগ আছে, ঠিক আছে, এইচটিএমএল এটা একটা এইচটিএমএল ডকুমেন্ট, এই জন্যই সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে যা কিছু দেখতেছেন এগুলো সবই ওয়েব কন্টেন্ট। এই যে ওয়েবের মধ্যে যেগুলো আছে, এই যে ছবিগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে ওয়েব কন্টেন্ট। এটা পসিবলি একটা যাই হোক, এটা যাই হোক না কেন, এই ওয়েবসাইটে যা কিছু দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ওয়েবের কন্টেন্ট। এখন জাভাস্ক্রিপ্ট যে ক্লায়েন্ট সাইডে কাজ করে এবং সার্ভার সাইডে কাজ করে, যখন জাভাস্ক্রিপ্ট ক্লায়েন্টের সাইডে কাজ করে, শুধুমাত্র ক্লায়েন্টের সাইডে, যেমন তরিকুলের পিসিতে কাজ করতেছে, তখন এটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট তখন ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। কিন্তু যখন জাভাস্ক্রিপ্ট সার্ভার সাইডে কাজ করবে, তখন এটা কি হয়ে গেছে, তখন এটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। বিষয়টা বুঝাইতে পারছি? স্যার পানির মতো, যখন যে পাত্রে রাখা হইবে তখন সেই পাত্রের আকার ধারণ করবে। অনেকটা, তেমনটা না। ওই তো মানে ঠিক পানির মতো না। জাভাস্ক্রিপ্ট যখন ক্লায়েন্ট সাইডে কাজ করে, তখন শুধুমাত্র একটা ব্রাউজার থাকলে হয়। কিন্তু জাভাস্ক্রিপ্ট যখন সার্ভার সাইডে কাজ করবে, তখন জাভাস্ক্রিপ্ট চালানোর জন্য সে সেই মানে তাকে কাজ করানোর জন্য এক্সট্রা কিছু জিনিস লাগে, যেমন নোট, তারপর নোট প্যাকেজ ম্যানেজার, বিভিন্ন প্যাকেজ ইনস্টল করার জন্য npm, এগুলো লাগবে। ব্রাউজার ইউজারের পিসিতে সরাসরি সে ব্রাউজার দিয়ে কাজ করতে পারে, কিন্তু সার্ভার সাইডে
সে কিন্তু নিজে কাজ করতে পারে না। সার্ভারে তো কোনো ব্রাউজার নাই, ঠিক আছে? সার্ভার কি? সার্ভার হচ্ছে একটা কম্পিউটার যেখানে কিছু স্পেস আছে। বিষয়টা বুঝছেন? সার্ভার হচ্ছে একটা কম্পিউটারের মতো কম্পিউটার যেখানে কিছু স্টোরেজ আছে, সেই স্টোরেজের ভিতরে আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আছে। তো ওই ওয়েবসাইট থেকে যখন আমি যদি কোনো কিছু করতে যাই, ওয়েবসাইটের মাধ্যমে যদি কাজ করতে যাই, তখন আমাকে আরো এক্সট্রা কিছু জিনিস দিতে হবে ব্রাউজারকে, জাভাস্ক্রিপ্টকে। তাহলে জাভাস্ক্রিপ্ট কি করবে? কাজ করবে। বিষয়টা বুঝছেন? জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণ একটা প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ এবং খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ। এবং এই জাভাস্ক্রিপ্ট শিখতে আপনাকে যদি ফুলি ভালো করে যদি শিখতে চান, তাহলে বেশ কিছু সময় আপনাকে দিতে হবে। জাভাস্ক্রিপ্ট মানে খুব গাওরা টাইপের একটা ল্যাঙ্গুয়েজ। ইজি হইলেও এমন এমন কিছু জিনিস আছে যেগুলা বুঝতেও কিন্তু খুব ইয়ে হয়ে যায়, মানে হিমশিম খাওয়া লাগে। তবে কঠিন না, সহজ আছে, কিন্তু স্টেপ বাই স্টেপ একটার পর একটা এগুলোকে কাজ করানোটা নিয়ে আপনাকে আগায় যেতে হবে। এই হচ্ছে বিষয়। কোনো কোয়েশ্চেন আছে? বলতে পারেন। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হিমেল, কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নাই। হিমেল কই স্যার? জানি না তো, অনলাইনে তো দেখতেছি, কিন্তু কই গেল? নাস্তা খাইতে গেল না ওয়াশরুমে গেল? হয়তোবা, হয়তোবা। হ্যালো। হ্যালো আইছে 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 আইছে। স্যার, আমার ওই যে ইসে সমস্যা করতেছে আর কি, কি বলে, নেটওয়ার্কে না না, স্পিকার কথা বলতে আর কি হেডফোন সমস্যা। মাউথ স্পেস। হ্যাঁ, আমার যেটা ইয়ে ছিল, হেডফোন ছিল, ওটা ছিঁড়ে গেছে, আর ইউজ করতেছি, এটা আবার একটু ঝামেলা, এই কারণে হচ্ছে সমস্যা। মোবাইলে কানেক্ট দিছি কিন্তু কাজ করতেছে না। যাক স্যার, হ্যাঁ বলেন। জাভাস্ক্রিপ্টের ব্যাপারটা স্যার, মানে এই আপনি বলছেন যেভাবে পুরোপুরি ভালোভাবে শিখতে টাইম লাগবে বা এই সিস্টেম অনুযায়ী আগানো উচিত, স্যার সেক্ষেত্রে আপনি মানে কিভাবে সাজেস্ট করেন যে কিভাবে আগানো উচিত, বা কোনো টিউটোরিয়াল ধরে স্যার বা ওয়েবসাইট ধরে কিভাবে শেখা যাচ্ছে, মানে ফুললি আর কি জাভাস্ক্রিপ্টটা শিখতে চাইলে, নাকি W3 স্কিলস, এই W3 স্কুলের স্যার এই যে সাইডে টিউটোরিয়াল গুলো দেখে দেখে পুরোপুরি কমপ্লিট করা যাবে এরকম ছিল? প্রথমে এখান থেকে বেসিক ধরে শিখে যাবেন এবং খাতায় নোট করবেন কোনটা কি শিখতেছেন। একটার পর একটা শেষ করে আগাবেন জাভাস্ক্রিপ্ট শিখতে। একটা খাতা রাখবেন, খাতার মধ্যে এগুলো নোট করবেন। আজকে যেমন জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট কি সেটা বুঝতেছেন, স্টেটমেন্টটা ভালো সম্পর্কে জানবেন, আন্ডারস্ট্যান্ডিং করা দরকার, স্টেটমেন্টটা ভালো স্টাডি করবেন। তারপরে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কি জিনিস, ঠিক আছে, এটা আপনি চেক করবেন। জি স্যার। তারপরে জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, জাভাস্ক্রিপ্টের অপারেটর, অনেক অপারেটর আছে, ম্যাথমেটিক্যাল অপারেটর জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেক অপারেটর আছে। এই অপারেটর গুলার কাজ ভালোভাবে আপনাকে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। অপারেটরের কাজ না বুঝলে লজিক বিল্ডিং করতে গিয়ে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হবে। সুতরাং অপারেটর সম্পর্কে জানাটা খুবই জরুরি, বুঝছেন? জি। অ্যারিথমেটিক অপারেটর আছে, অ্যাসাইনমেন্ট কি, জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ কি, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ডাটা টাইপস জাভাস্ক্রিপ্টের। এখানে ছোটখাটো করে একটু একটু করে বর্ণনা দিয়ে দিয়ে চলে গেছে, কথা বলছেন? জি এখান থেকে শুধুমাত্র ডাটা সামান্য কয়েকটা জিনিস দিয়ে তারপরে জেএস ফাংশন চলে গেছে, অবজেক্টে চলে গেছে, ইভেন্টে চলে গেছে, স্ট্রিং মেথড, নাম্বার মেথড, অ্যারে মেথড, ঠিক আছে, এইসবের ভিতরে দিয়ে চলে গেছে সবকিছু। ম্যাথ অপারেটর, জাভাস্ক্রিপ্টে ম্যাথ কিভাবে করতে হয়, র্যান্ডম কি, বুলিয়ান কি, কম্পারিজন কি, এইগুলান প্রত্যেকটা জিনিসই বিশাল বিশাল। এগুলো প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলাদা আলাদা ভাবে করতে হবে। জাভাস্ক্রিপ্ট শেখার জন্য দুইটা সাইডের কথা বলতে পারি। একটা হচ্ছে যে দেখি জাভাস্ক্রিপ্ট এটা আছে কিনা, জুনাইদের ওয়েবসাইটটা পাই কিনা, js.junaid.me, দেখি ওয়েবসাইটে ঢুকে কিনা। হ্যাঁ ঢুকছে।
এই ওয়েবসাইটটা দেখেন, হাতে কলমে জাভাস্ক্রিপ্ট জুনায়েদ আহমেদের, ঠিক আছে? জুনায়েদ আহমেদের এই বইটা, কোড উইথ জুনায়েদ, এখন ইউটিউবেও আছে, সাবস্ক্রাইব করতে পারেন, ওর চ্যানেলে দেখতে পারেন, স্টাডি করতে পারেন। জাভাস্ক্রিপ্টের বেসিক্স আছে এখানে, যদি একটা ট্যাবে যদি কিভাবে কি কেন কখন, তারপরে দেখেন বেসিক ক্রোম ডেভেলপার কনসোল, ভ্যারিয়েবল এন্ড ডাটা টাইপ, অপারেটর নিয়ে সবকিছু, কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে সবকিছু দেখেন এখানে কিভাবে লেখা আছে। আমি দেখি, প্রথমে যাই ভ্যারিয়েবল এবং ডাটা টাইপসে যাই, দেখেন একটা সাপোজ এক্সাম্পলে যাচ্ছে, দেখেন কি লিখছে এখানে। ও বেশ কিছু ডেসক্রিপশন আছে, কিন্তু তারপরে একটু ধৈর্য ধরে শিখতে হবে জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল এবং ডাটা টাইপ। বিষয়টা বুঝছেন? পুরোটাই ভ্যারিয়েবল পুরোটাই বাংলা ওয়েবসাইটটা। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটাই, যে মানে সে জাভাস্ক্রিপ্টের ভালো একজন ডেভেলপার, জটিল মানের ডেভেলপার সে, এবং সে এই যে এটা আছে না, এই যে পুরো জিনিসটা একটা বই করে বলছে, বই, জানেন এই বইটা একটা, সে কিন্তু একটা বুক বুক রেডি করে ফেলছে, মার্কেটে চলতেছে, এখন চলে আসছে জাভাস্ক্রিপ্টের রূপে। আপনারা চাইলে তার বইটা কিনতে পারেন, কিনেন, বইটা কেনার দরকার আছে, হার্ড কপি একটা দরকার। স্যার বেসিক, একদম বেসিক যেগুলো স্যার খুব বেশি প্রয়োজনীয় স্যার, এসব বিষয়ে আপনি কিছু ধারণা দিলে স্যার ভালো হবে স্যার। আমি তো বলবোই কিছু। স্যার just আপনি বেসটা ধরাই দিলেন, তবে স্যার যদি আপনি বলতেন যে এগুলো এগুলো পাশাপাশি দেখা জরুরি, তাহলে স্যার এভাবে লিখে রাখতাম। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আগে থেকে কোনো সি প্রোগ্রামিং বা কোনো সি প্লাস প্লাস এর জন্য সি প্রোগ্রামিং যদি না জানেন, কোনো কিছু স্কেপ করার কোনো ওয়ে নাই। না স্যার ওগুলো তো করি নাই আগে, কিছু সি অল্প অল্প শুরু করছিলাম, কিন্তু কিছুই করা হয়নি। 2 মিনিট সময় দেন, নাস্তা করতেছি, খায়া নেই। সমস্যা নেই স্যার, তাহলে 5 মিনিট পরে আসি নাকি স্যার? 5 মিনিট 10 মিনিট স্যার, আমিও খাইনি, খাই আসছি। খান নাই নাস্তা, আচ্ছা ঠিক আছে, খায়া নেন, অসুবিধা নাই। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্টের একটা এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, দেখেন কি লিখছে, যে এক্সাম্পল ইন ইচ চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে একটা এক্সাম্পল আছে জাভাস্ক্রিপ্ট। তো আমি আপনাদেরকে এটা ধরে ধরে করাই, এইটা ধরে ধরে আমি আপনাদেরকে বেসিক জিনিসগুলো দেখাই দিলে আপনারা এখান থেকে কনসেপ্টগুলো বুঝতে পারবেন ওয়েবসাইটে, ঠিক আছে? দেখেন এখানে একটা এক্সাম্পল দিছে, বলছে মাই ফার্স্ট জাভাস্ক্রিপ্ট, এটা একটা এচটিএমএল ট্যাগ, আমি জানি। তারপরে একটা বাটনের মতো কিছু একটা আছে, বলছে যে ক্লিক মি টু ডিসপ্লে ডেট এন্ড টাইম। তো আমি যদি থেকে যদি ক্লিক দিই, দেখেন আমাকে ডেট এবং টাইম দেখাচ্ছে। এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। চলেন আমরা ট্রাই ইট ইউরসেলফ এর মধ্যে গিয়ে একটু একটু দেখে আসি, মানে এটা কি করছে। দেখেন বাটনের মধ্যে টাইপ আছে বাটন, কিন্তু এক্সট্রা একটা অ্যাট্রিবিউট দিয়ে দিছে। অ্যাট্রিবিউট দিয়ে কি দেখছেন, ওখানে কি লিখছে, ডকুমেন্ট, সরি, দেখেন প্রথমে আছে বডি ট্যাগের মধ্যে একটা h2, তারপর একটা বাটন, তারপর একটা হচ্ছে p দিয়ে একটা প্যারাগ্রাফ ট্যাগ দিছে, আইডি দিছে, যার নাম হচ্ছে ডেমো। আর বাটনের মধ্যে অন ক্লিক একটা অ্যাট্রিবিউট নিছে, যেটার মধ্যে এরকম একটা লাইন লেখা আছে, সেখানে লেখা আছে বলছে ডকুমেন্ট। ডকুমেন্ট মানে হচ্ছে আমার এচটিএমএল এর ডকুমেন্টটা, ঠিক আছে? ডকুমেন্টটা হচ্ছে আমার এচটিএমএল ডকুমেন্ট। তারপরে ডকুমেন্ট ডট, এবার বলছে জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে, মেথড বা ফাংশন বলতে পারেন, যেটা হচ্ছে কি গেট এলিমেন্ট বাই আইডি। HTML এর একটা এলিমেন্টকে আইডি ধরে আনতে হলে আমাকে গেট এলিমেন্ট বাই আইডি এটা দিয়ে এই মেথডটা ব্যবহার করতে হয়, তার ভিতরে আমাকে মেথডটা দিতে হয়। তারপরে বলতে হয় যে এরপরে বলে যে কি এই ইভেন্টের মানে সরি এই এলিমেন্টটা, এই যে ডেমো এলিমেন্ট, যেটার নাম হচ্ছে আইডি হচ্ছে ডেমো, তার ভিতরের ইনার HTML, তার মানে হচ্ছে যে পি ট্যাগের ভিতরের যে কন্টেন্ট, এখানে কি হবে, এখানে হবে বলছে কি জাভাস্ক্রিপ্টে ডেট নামে একটা ফাংশন আছে বা মেথড আছে, ডেট ফাংশনটা দিয়ে দিলে আমাকে সে এর ভিতরে কি হবে, এখানে সে ডেটের তারিখ এবং তারিখ দেখাবে আর কি, ঠিক আছে? তারিখটা আমাকে দেখাবে, কোথায় দেখাবে, এখানে বাটনটাতে ক্লিক করলে আমাকে তারিখ দেখাবে, পি ট্যাগের ভিতরে আমাকে তারিখটা দেখাবে। এই জন্য তোমরা ক্লিক করলে আমাকে সে কি করতেছে, স্যাটারডে সেপ্টেম্বর 5 তারিখ দেখাচ্ছে, এবং জিএমটি কত সেটাও দেখাই দিচ্ছে, কোথাকার টাইম সেটাও দেখা দিচ্ছে, পুরা কাজাকস্তান, ইস্ট কাজাকস্তান টাইম দেখাচ্ছে আমাকে এখানে। যাই হোক, এটা আমাদের বিস্তারিত এখন আমরা জানবো, পরে জানবো। স্যার স্যার পিটাগের মাঝখানে কিছু লিখে দেন স্যার, একটু দেখে যান স্যার, আবার যান স্যার কোডে। এই যে
ডেমোর সামনে পি ট্যাগের ওই জায়গায় যে জায়গায় তারিখ শো করবে ওই জায়গায় অন্য কিছু একটা লিখে দেন স্যার। যে জায়গায় তারিখ শো করবে সেখানে যদি অন্য ও কিছু জায়গা না, দেন ও জায়গা না, দিতে ও জায়গা পারেন। না। হ্যাঁ, ওই জায়গায় ডেট দিয়ে দেন, শুধু ডেট দিয়ে দেন। হ্যাঁ, ডেট। এখানে শুধু ডেট কিছু হ্যাঁ, হবে ও না। জায়গা না, না ওই জায়গা না, ও জায়গা না স্যার, ও জায়গা না। নিচে পি 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 ট্যাগের ওই যে ফাঁকা জায়গায় ডেমোর পরে। ডেমোর পরে, হ্যাঁ এই জায়গায় ডেট দিয়ে দেন। শো ডেট, ডেট। হ্যাঁ, এখন একটু রান শো করেন ডেট তো দিলাম, স্যার। হ্যাঁ ঠিক এখন শো আছে। ডেট আছে, এখন এই শো ডেটের এই এখন শো জায়গায়, ডেট শো ডেটের এই জায়গায় আমার ইনার এসটিএমএল এর মাধ্যমে সে দেখাইবে যে তারিখ, এই তো। ক্লিক করলে হ্যাঁ, হ্যাঁ তারিখ দেখাবে। প্লেস মানে রিপ্লেস এটা হয়ে গেল। এটা হ্যাঁ, এটা চেঞ্জ হয়েছে এটা দিয়ে, যে জাভাস্ক্রিপ্টের এই ফাংশনটা দিয়ে, এই একটা লাইন দিয়ে। জি এটা হচ্ছে ডাইনামিক একটা কন্টেন্ট, এটাকে বলা হয় ডাইনামিক স্যার, কন্টেন্ট। ঠিক আছে, ট্রিগারের মতো কাজ করছে স্যার, ট্রিগার। এখানে এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টে, এগুলোকে বলা হয় ইভেন্ট, হ্যাঁ, ইভেন্টস বলা হয়। যেমন ইভেন্টস। এখানে বাটনের ক্ষেত্রে ক্লিক ইভেন্টস, এখানে ক্লিক ইভেন্ট কাজ করছে। বাটনে কি কাজ হয়? ইভেন্ট হয় ক্লিক। হুম, এরকম অনেক কিছু ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে, ইভেন্টস এর আর বিস্তারিত জানতে পারবে। তো আচ্ছা। আমরা প্রথমে জাভাস্ক্রিপ্টের মধ্যে বেসিক যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে ভেরিয়েবল, বা সরি ভেরিয়েবল না, জাভাস্ক্রিপ্টের মধ্যে এই যে স্টেটমেন্ট কি। তারও আগে আমরা একটা জিনিস আমরা শিখবো, টুলস একটা শিখবো, সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট শেখার জন্য ব্রাউজারের মধ্যে একটা সুন্দর একটা জিনিস আছে, যেটা একটা পাওয়ারফুল টুল, আমরা আমাদের প্রবলেম সলভিং করার জন্য ব্যবহার করে থাকি। ইতিমধ্যে আপনারা অনেকেই সেটা দেখেছেন, এতদিন ধরে আমরা এখানে কাজ করছি। তবে ওই ট্যাবের মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা আমরা এখন আজকে দেখবো। সাপোজ ধরেন যে আমি একটা এসটিএমএল ডকুমেন্ট নিলাম, এখন যদি চাই, আমরা চাইলে এখানে যে অন ক্লিক ইভেন্টে যেটা দিছি এটার পরিবর্তে চাইলে আমরা টার্মিনালের মাধ্যমে কি করতে পারবো, কনসোলের মাধ্যমে আমরা কাজ করতে পারবো। তো যাবা ইয়ার ব্রাউজারের মধ্যে প্রত্যেকটা ব্রাউজার, মজিলা ফায়ারফক্স বলেন, তারপরে সাফারি বলেন, তারপরে আপনার বিভিন্ন ব্রাউজারে বলেন, একটা কনসোল থাকে। এখানে রাইট বাটনে ক্লিক করে ইনস্পেক্টে যদি যান, ক্রোমের ক্ষেত্রে যদি যান কন্ট্রোল শিফট আই দিয়ে প্রেস করেন, তাহলে এরকম একটা অপশন দেখতে পাবেন। এটা তো আপনারা জানেন সবাই কিভাবে আসছে। এরপর দেখেন এতদিন ধরে আমরা কাজ করছি এলিমেন্টস, এইচটিএমএল ডকুমেন্ট দেখছি, ঠিক আছে। এবার দেখেন এলিমেন্টস এর পাশে কিন্তু একটা লেখা আছে, ট্যাব আছে, যার নাম হচ্ছে কনসোল, বুঝছেন? হুম, জি স্যার। হুম, কনসোল। আপনি যদি এখানে একটা কাজ করেন 5 ইনটু 5 এন্টার দেন, দেখেন কি আসছে, 25 আসছে, ঠিক আছে। ক্যালকুলেটর। হ্যাঁ, ক্যালকুলেটর। যেমন এখানে যদি মানে 2 2 প্লাস 4 4 প্লাস 4 ইনটু ইনটু যদি 5 দেন, রেজাল্ট পাইছি কত? 24। হুম, 24 রেজাল্ট আছে। এখন ব্যাপার হচ্ছে যে এখানে কোন কাজটা আগে হচ্ছে বলেন তো, কোন কাজটা আগে হয়েছে? পূরণের কাজ আগে হয়েছে স্যার। হুম, গুণের কাজ, গুণ। গুণের কাজটা আগে হয়েছে। এই ম্যাথমেটিক্যাল বিষয়টা মানে একটু মাথায় রেখে কাজ করতে হবে। আমরা এতদিন ম্যাথমেটিক্স শিখছি যোগ বিয়োগ, মানে কিভাবে কাজ করছি, প্রথমে যোগের কাজ, তারপর গুণের কাজ, যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, তারপর গুণের কাজ, ভাগের কাজ, ঠিক আছে, হুম, এরকম না? হুম, যেমন বডমাস, ঠিক আছে, ব্রড মানে কি, ব্র্যাকেট, তারপরে কি বিওডিএমএস, এরকম শিখছিলাম না, মনে আছে? আমরা ম্যাথমেটিক্স শিখছিলাম প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপরে ব্র্যাকেট, কিসের কাজ ছিল? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এভাবে ব্র্যাকেটের কাজ। কিন্তু এখানে ব্যাপার কি জানেন, এখানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, এখানকার ক্ষেত্রে সেটা হয় যে প্যামডাস। প্যামডাস যদি বলি, প্যামডাস মানে কি, প্যামডাসটা দেখায়। আমরা কাজ করছি আগে হচ্ছে বিওডি এমএএস, ঠিক আছে, বদমাস। এইভাবে দেখেন বদমাস মিনিংটা দেখেন। বদমাসের ক্ষেত্রে এই যে আসে, একটু জুমে একটা ছবি নিই সুন্দর করে, বদমাসে দেখেন অর্ডারিং ম্যাথমেটিক্যাল অপারেটরস, ঠিক আছে, অর্ডার ম্যাথমেটিক্যাল অর্ডারস, অর্ডারিং ম্যাথমেটিক্যাল অপারেটরস কিভাবে, বিও ডিএমএএস, এভাবে, তাই না? হুম, হুম, যেখানে বি তে মানে ব্র্যাকেটস এর কাজ, ওতে অর্ডারস, যেমন বর্গমূল, ডিটের ঠিক আছে, ডিভিশন, বর্গমূল, হুম, স্কয়ার, এগুলো, ডিতে ডিভিশন, তারপর ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপরে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন। সাবট্রাকশন, ঠিক আছে, হুম, এরকম দেখছি না? তো এখানে ক্ষেত্রে দেখছি আমরা এরকম ম্যাথমেটিক্যাল অপারেটর ক্ষেত্রে, কিন্তু এখানে কম্পিউটারের মধ্যে দেখি যখন আপনি কাজ করতে যাবে তখন সেটাকে কি করে জানেন, পিইএমডিএএস, প্যামডাস, প্যামডাস মিন ম্যাথস। আমি একটা সার্চ দিচ্ছি প্যামডাস, ঠিক আছে। তো প্যামডাস এর মানে কি দেখেন, PEMDAS, প্যামডাস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কিভাবে কাজ করবে, প্যারেনথেসিস এর কাজ করবে ম্যাথমেটিক্যাল ক্ষেত্রে, কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রথমে প্যারেনথেসিস এর কাজ করবে, তারপর এক্সপোনেন্টস এর কাজ করবে,
তারপরে করবে মাল্টিপ্লিকেশনের কাজ। কোন একটা তারপর ম্যাথমেটিক্যাল অপারেটর, ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে, ম্যাথমেটিক্স এর মধ্যে যদি এরকম কিছু থাকে, প্রথমে সে কি করবে, প্যারেনথেসিস এর কাজ করবে। তারপর সে এক্সপোনেন্টের কাজ করবে, মানে বর্গমূল, এক্সপোনেন্ট n টু দ্য পাওয়ার x, এরকম এক্সপোনেন্ট। তারপরে সে কি করবে, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, তারপর এডিশন, সাবট্রাকশন। সেম জিনিস কিন্তু আগে কিন্তু আমরা শিখছি অন্যরকম ভাবে। বডমাস মানে হচ্ছে বিতে ব্র্যাকেটস, ঠিক আছে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেটা বলা হয় প্যারেনথেসিস, প্যামডাস। বিদেশে এভাবে শেখানো হয়, প্যামডাস দিয়ে। মিনিংটা চেঞ্জ বডমাস হয়ে বলে গেছে না। স্যার, মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। প্যামডাস। এখানে বি এর জায়গায় কি আছে, এখানে পি আগে ছিল বি, এখন হচ্ছে পি। পি তে প্যারেনথেসিস, আগে আমরা তো বলছিলাম ব্র্যাকেট, তারপর হচ্ছে ও তে কি অর্ডারিং, মানে এক্সপোনেন্ট, এক্সপোনেন্টস এর কাজ থাকবে। তারপরে এম ডি এস এগুলো ঠিক আছে, বি এবং এখানে ও নাই। এখানে স্যার গুণ আগে আসছে মনে হয়। এখানে গুণ আগে আসছে, ওখানেও গুণ আগে ছিল, বদমার্কসের ভিতরেও গুণ আগে ছিল। না স্যার এখানে ভাগ ছিল আগে, হ্যাঁ, ভাগ ছিল আগে। আগে ভাগ ছিল না, আচ্ছা বিওডি, আচ্ছা আগে ভাগ ছিল, এখানে গুণ আগে। এই কারণে দেখেন এখানে আগে গুণের কাজ করছে। তারপর একটা জিনিস দেখাই, সেম রেজাল্ট, ব্র্যাকেট দিয়ে 4 প্লাস 4, এবার যদি ইনটু যদি 5 দেন, এবার রেজাল্ট দেখেন কি, সরি ভুলে প্লাস গেছি, না মাইনাস হইছে। 4 প্লাস 4, তারপরে ইনটু হচ্ছে 5। 5 এবার দেখেন রেজাল্ট পুরাই চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, প্রথমে সে কি করছে, ব্র্যাকেটস এর কাজ করছে। ব্র্যাকেটস এর কাজ প্রথমে সে প্যামডাস মানে কি, প্যামডাস এর ব্র্যাকেটস এর কাজ করছে, প্যারেনথেসিস এর কাজ, প্যারেনথেসিস। প্রথমে প্যারেনথেসিস কে ধরছে, সে কি করছে, প্যারেনথেসিস এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি 4 প্লাস 4 কে পাইছে সে, তার মানে কত, 4 4, 4 যোগ 4 হচ্ছে 8। 8, এরপরে আর 8 এর সাথে 5 গুণ করছে, 5 40। 8 এ 40, ঠিক আছে, এভাবে ম্যাথমেটিক্যাল অপারেশন করছে। মজার বিষয়, আপনারা চাইলে এখানে ম্যাথমেটিক্যাল অপারেটর দিয়ে রেজাল্ট বের করুন, ইনস্ট্যান্ট রেজাল্ট বের করে নিতে পারবেন, এটা হচ্ছে বিষয়। আর এখানে যদি ক্লিক দেন তাহলে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের লাগবে, কনসোলের ব্যাপারটা আমাদের জানা দরকার আছে, এই জন্য দিলাম। হ্যাঁ, এরপরে আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের মধ্যে কিভাবে একটা সিনট্যাক্স বা স্টেটমেন্ট কি, জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট জাভাস্ক্রিপ্টের মধ্যে, যেমন এখান থেকে আগে এক্সাম্পলটা দেখাই। দেখেন এখানে লেখছে var x y z, এখানে একটা জিনিস দিছে, বলছে স্টেটমেন্ট 1। এখানে যে কটা জিনিস আছে সে কটা জিনিসের বর্ণনা যদি আমি আপনাদেরকে এভাবে দিই, এভাবে বলতে পারি যে যে সাপোজ ধরেন যে main.js, তো আমরা এখানে লিখবো, জাভাস্ক্রিপ্টের ফাইলের এক্সটেনশন কি হয়, js হয় না। জেএস, what is a statement in javascript, HTML ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা যায় না? html ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন, কেন পারবেন না। তো তাহলে এই যে আলাদা ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখলে কি পরে অ্যাড করে দেওয়া লাগে? এই যে দেখেন আমি কেন আলাদা ফাইল নিয়েছি সেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন কেন আলাদা ফাইল দেখাচ্ছি। দেখেন এখানে লেখা আছে var দিয়ে লেখা আছে y z, এখানে সিঙ্গেল কোটেশন কোলন দিছে, কোলন দিয়ে এখানে একটা জিনিস লিখছে, সেটা হচ্ছে স্টেটমেন্ট 1 লিখছে। আবার একটা দিছে, ধরেন যে x ইকুয়াল টু দিছে কত 5, ঠিক আছে, এটাকে বলছে স্টেটমেন্ট 2, ঠিক আছে। আবার y ইকুয়াল টু বলছে, মনে করেন সাপোজ যে এটা 6 লিখছে ওরা, আমরাও 6 লিখি, কোনো সমস্যা নাই। তারপরে বলছে কি স্টেটমেন্ট 3। আপাতত এই পর্যন্তই থাকি, বাকিটা পরে দেখবো না। দেখেন এখানে খেয়াল করেন, স্যার একটু বড় এই যে করে দেন, অক্ষরের এখানে সাইজটা যে একটু বড় আমরা করে দেন। এই যে আমরা এখানে লিখলাম var দিয়ে x y z, তারপর এখানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে বলা আছে যে স্টেটমেন্ট। এখানে দুইটা জিনিস আছে জাভাস্ক্রিপ্টের, একটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল ডিক্লারেশন করছে, আর একটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের কমেন্ট ব্যবহার করা হয়েছে। জাভাস্ক্রিপ্টে প্রত্যেকটা লাইনই শুরু থেকে শেষ করে সেমিকোলন পর্যন্ত একটা পুরো লাইনকে কি বলা হয়, স্টেটমেন্ট বলা হয়। জাভাস্ক্রিপ্টে একটা, হ্যাঁ, প্রত্যেকটা লাইনই শুরু থেকে কোলন পর্যন্ত প্রত্যেকটাই এক একটা স্টেটমেন্ট। এখানে এটা একটা স্টেটমেন্ট, এখানে এটা একটা স্টেটমেন্ট, এখানে এটা একটা স্টেটমেন্ট। প্রত্যেকটা লাইনই কোলন পর্যন্ত, সেমিকোলন পর্যন্ত একটা লাইনে কি স্টেটমেন্ট। এবং
ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে স্টেটমেন্ট শিখাইছে এখানে তিনটা জিনিস শিখাইছে। এক হচ্ছে কিভাবে জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা শিখাইছে। তারপরে এই যে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টেটমেন্ট 1 লিখছে, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা আসলে কি। বুঝে গেছেন? এটা বুঝছেন কি জিনিস? বুঝেন নাই তাই তো? না আচ্ছা, আমি আরেকটা জিনিস লিখি তাহলে। z ইকুয়াল টু বললাম যে x প্লাস x ইন্টু y, ঠিক আছে? x ইন্টু y। আচ্ছা, এখন আমি যদি আমার এইখানে আমি একটা যদি টার্মিনালটা যদি ওপেন করি, আমি যেই জায়গাতে আছি সেই জায়গাতে একটা জিনিস লিখবো। এখন একটু ম্যাজিকের ব্যাপার ব্যাপার দেখাই, যদি এখন বুঝবেন না, আর একটু ডিটেইলসে গেলে তারপরে বুঝতে পারবেন। এটার জন্য কম্পিউটারের নোড.js-টা ইনস্টল করা থাকতে হয়। আচ্ছা, আমি কোথায় আছি দেখেন, ইউজার ডেস্কের ভিতরে ব্যাস 321-17 এ অলরেডি আছি, ঠিক আছে? আমি যদি এখানে যদি ls দেই তাহলে সে আমাকে লিস্ট অফ ফাইল দেখাবে। ls মানে হচ্ছে লিস্ট, কন্ট্রোল এল সিটি প্রেস করলাম। এখন আমার এখানে মেইন জেএস আছে, আমি এখন যদি বলি নোড, এবার যদি বললাম যে মেইন ডট জেএস, এন্টার দিলাম, কিছু আসছে? আসে নাই, তাই তো? তাই না? আসে নাই। আমি এবার যদি বলি console ডট লগ জেড, এইটা দেওয়ার পরে এবার যদি নোড.js যদি রান করি, দেখেন কি দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে। দেখাচ্ছে না? এইটাকে যদি ব্রাউজারে রান করতে চাই, দেখেন কিছু দেখাবে না এখানে, এটা ব্রাউজারে রান করতে পারবেন না, কারণ এটা একটা জেএস ফাইল, সরাসরি করতে পারবেন না। কিন্তু সেম জিনিস আপনি কোথায় করতে পারবেন? সেম জিনিস আপনার টার্মিনালে করতে পারবেন, ইয়াতে করতে পারবেন। কোথায় করতে পারবেন? এই কনসোলে করতে পারবেন। দেখাই, কনসোলে দেখাই আপনাদেরকে, একটু আগেও দেখাইছি যোগ বিয়োগ কেমন করে। আমি যে এখানে কনসোল ডট লগ ব্যাপারটা দেখাইছিলাম, আমি এখানে কনসোল লগ এর ভিতরে যে বিষয়টা দেখাইছিলাম সেটা কি? এই কনসোল ডট লগ এ জে মানে জে এর ভ্যালুটা, জেড এর ভ্যালুটা প্রিন্ট করতে বলছিলাম, ঠিক আছে? সে কি করছে জানেন? টার্মিনালে আমাকে এটা দেখাইছে, এই যে টার্মিনালের মধ্যে আমাকে সে এটা দেখাইছে। আমি যখন এটা দিয়ে নোড জেএস লিখি, নোড দিয়ে মেইন ডট জেএস যখন লিখছি, ফাইলের নাম দিছি, তখন সে আমাকে রেজাল্টটা দেখাইছে। এটা কনসোল, এটাও কনসোল, যার কারণে সে কি করছে? আমাকে রেজাল্টটা দেখাইছে। এটা যদি না থাকতো সে কি করতে জানেন? সে আমাকে কোনো আউটপুট দেখাইতো না। এখন আবার দেন, আমি বলি নাই সে কি করবে, নোট কি করবে, আমার ফাইলের আউটপুট কি সেটা দেখাই নাই আমি, এই জন্যই দেখাচ্ছে না। তো আমি যদি এখানে রিটার্ন জেড দেখাইতাম, ঠিক আছে, সে এবার রিটার্ন দিলে কি করতে দেখেন? কোনো কিছু দেখাইতো না, কারণ রিটার্ন করছে মানে রিটার্নই, জাস্ট রিটার্ন করছে, কোনো কিছুই নেই, আমি প্রিন্ট করি নেই ভ্যালুটা। বিষয়টা বুঝছেন? অতটা ক্লিয়ার না স্যার, হুম, অতটা ক্লিয়ার না স্যার বিষয়গুলো। বিষয়টা ক্লিয়ার না? না আচ্ছা, ক্লিয়ার না, ঠিক আছে। টার্মিনালে এটা কি দেখতে পাইছেন আপনারা? কি দেখলেন? শুধুমাত্র ইয়াটা আসছে এক্স এর মান কি? এক্স এর মানটা আসছে, খেয়াল করেন না? এক্স এর মানের পরে তো আমি এক্স ইকুয়াল টু 5 কোলন সেমিকোলন দিয়ে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে স্টেটমেন্ট 2 লিখছি, এটা আসে নাই কেন? আসে নাই? এটাও তো আসার কথা ছিল, সেম লাইনে ছিল, আসে নাই কেন? বুঝতে পারেন নাই কেন আসে নাই? আসে নাই কারণ কি? না আসার কারণ হচ্ছে যে
আমি যখন একটা লাইন লিখতেছি বললাম যে স্টেটমেন্ট সেমিকোলনে গিয়ে শেষ হয়, একটা স্টেটমেন্ট সেমিকোলন শুরু থেকে শেষ পর্যন্ত স্টেটমেন্টের একটা সেমিকোলন গেলেই সেটা পুরোটা একটা স্টেটমেন্ট হয়। এবং স্টেটমেন্টের পরে আমি পাশে দিয়ে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখছি স্টেটমেন্ট 2। এই যে এই জিনিসটা লিখলাম এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের কমেন্ট। জি স্যার, এটা তো মনে হইতেছিল স্যার, বুঝি নাই কেন স্যার, এটাই মনে হইতেছিল যে স্যার কমেন্ট হবে হয়তো। এটা হচ্ছে কমেন্ট, জাভাস্ক্রিপ্টের কমেন্ট। আমরা যেমন HTML এ কমেন্ট করছি, CSS কমেন্ট করছি, এটাও ঠিক একই রকম। জাভাস্ক্রিপ্টের জন্য কমেন্ট লিখতে হলে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমাকে কমেন্টটা লিখতে হয়। বোঝার কথা ছিল এটা আপনাদের, কারণ আপনারা কমেন্ট অলরেডি শিখছেন, অলরেডি সম্পর্কে জানেন। এই সম্পর্কে যে ধারণাটুকু দিছি, মানে HTML CSS যা বুটস্ট্র্যাপে তারপরে আপনার PHP HTML করতে যে পরিমাণ কমেন্ট ব্যবহার করছি সেটা বোঝা উচিত আপনাদের। তাহলে বুঝছেন তো, এটা হচ্ছে স্টেটমেন্ট, এটা সরি এটা হচ্ছে কি কমেন্ট। জাভাস্ক্রিপ্টে কমেন্ট তৈরি করতে হলে এভাবে দিতে হবে, দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দিলে সেটাকে একটা কমেন্ট আকারে গণ্য করা হবে। ঠিক আছে, এখন আমি একটা কাজ করি, এই সবগুলাই মুছে দিই, কোনো কিছু রাখবো না, একেবারে ধরেন বাদ দেন, কোনো কিছু রাখবো না। কি আছে, কি কি আছে? তাহলে আমরা কমেন্ট করা শিখলাম, স্টেটমেন্ট কি সেটা জানলাম। ঠিক আছে, স্টেটমেন্ট শিখলাম, আমরা জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট সম্পর্কে জানলাম। 2 আমরা কমেন্ট জানলাম। ঠিক আছে, এরপর আসবো জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল কি। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল মূলত এখানে জাভাস্ক্রিপ্টের যদি আমি জুনাইদের ওয়েবসাইটে চলে যাই তাহলে এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল সম্পর্কে একটা সুন্দর একটা ডেসক্রিপশন দেওয়া আছে, যেটা বলার জন্য আমার কোনো কিছু লাগতো, মানে আর কোনো কিছু বলা লাগে না, এক কথায় বুঝতে পারবেন। ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র যেখানে আপনি কোনো কিছু রাখতে পারবেন। এক লাইনে শেষ। ভেরিয়েবল কি, ভেরিয়েবল মানে কি বুঝায়? আমরা ম্যাথমেটিক্সে কাজ করছিলাম, ভেরিয়েবল, ভেরিয়েবলের মিনিং কি? একটা চলক, ধ্রুবক না? মনে আছে কারো? কি ম্যাথমেটিক্স মনে নাই? একেবারে মনে নাই ম্যাথমেটিক্স? মনে হয় স্যার, অবশ্যই মনে হয়। হ্যাঁ, ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা কি জিনিস? যেটার মান যে কোনো সময় কি হতে পারে, চেঞ্জ হতে পারে, পরিবর্তিত হতে পারে। পরিবর্তিত হতে পারে, যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। যেমন আমি একটা কন্টেইনারের ভিতরে প্রথমে রাখলাম বিস্কুট, পরে ওই বিস্কুটটা বের করে রাখলাম, বিস্কুটটা বের করে রেখে আমি আবার রাখলাম যে কি, কেক। তাহলে কন্টেইনারের ভিতরে প্রথমে আগে কি ছিল? ভেরিয়েবল। আগে প্রথমে কি ছিল? বিস্কুট ছিল, পরবর্তীতে সেটা হয়ে গেছে কেক। কেক। যখন বিস্কুট বের করে কেক রাখছি তখন কি হয়ে গেছে? কেকের কন্টেইনার। ঠিক আছে, নিজে বাবুকে ডাক দাও। দাও। তো ভেরিয়েবল খুবই ইম্পর্টেন্ট। কি হলো? হিমেল স্যার মনে হয় কারেন্ট চলে গেছে। হ্যাঁ, হতে পারে। হতে পারে। এই নেটের যে কি একটা ভেজাল। আপনি রেকর্ডারটা অফ করে দেন, আপনি হোস্ট। আমি এবার হোস্টেলে কোন সময় রেকর্ডিং অফ করে কোথা দিয়ে দেখেন অপশন পাবেন। স্যারে হোস্ট হয়েছে। কারেন্ট চলে গেছে স্যার। আমি যে হোস্ট হয়েছিলাম এই রেকর্ডিং অফ করে কোন জায়গা দিয়ে আমি তো খুঁজে পাইতেছিলাম না। রেকর্ডিং অফ করার নিয়ম হচ্ছে যখন হোস্ট হয়ে যাবেন তখন রেকর্ডিং যদি স্ক্রিনের নিচের দিকে থাকে, নাইলে উপরের দিকে যে ফ্লোটিং উইন্ডো থাকে ওখানে 3টা বাটন আছে, মোরের ভিতরে। হ্যাঁ, ওখানে 3টা বাটন থাকে, মোরের নিচে ক্লিক দিলে, যে মোরে ক্লিক করলে দেখবেন যে পুশ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং এরকম আছে। ও আচ্ছা আচ্ছা,
পুশ আছে। করে দিবেন, পুশ। হুম হুম কারণ হুম। হচ্ছে কি পুশ না করলে আবার ইয়া থাকবে না, রেকর্ডিং পুশ থাকবে, স্টপ করে দিবেন, রেকর্ডিংটা আপ হয়ে যাবে, আবার এটাকে আমাকে এডিট করতে হবে আর চালা। পুশ করে হ্যাঁ দিলে হয়ে যায়। হোস্ট আচ্ছা। হয়ে গেলে এরকম দিবেন, ঠিক আছে? যদি হোস্ট হয়ে যায় তাহলে এরকম দিবেন। কারেন্ট চলে গেছিল স্যার? কারেন্ট চলে গেছে, বাড়ি মারছে, আবার আসছে, এসে গেছে। এত ভয় পেয়ে গেছিলাম। আমরা কোন একটা জিনিস ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয় যার নাম হচ্ছে var। var নামে একটা কিওয়ার্ড আছে, আমাদেরকে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তারপরে প্রথমে দিতে হয় var, তারপরে দিতে হয় যে ভেরিয়েবল নেম, তারপর হচ্ছে যে ইকুয়াল, তারপর হচ্ছে যে ভ্যালু, মান। তারপরে একটা কোলন দিয়ে সেমিকোলন দিয়ে আমরা শেষ করি জাভাস্ক্রিপ্টের জন্য আমরা যখন ভেরিয়েবল লিখি। তো মডার্ন জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু আবার কিছু জিনিসের মধ্যে দেখেন একটু পার্থক্য আছে। var না লিখেও অনেক সময় ইয়া করা যায় সরাসরি, বুঝছেন? চলেন তাহলে আমরা var কিওয়ার্ড ব্যবহার করে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার শুরু করি। আমাদের ব্রাউজার কনসোলে যাই। তো ব্রাউজারের কনসোল ট্যাবের ভিতরে গিয়ে আমরা যদি var লিখে বললাম যে নেম ইকুয়াল টু, আমাকে একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। সিঙ্গেল কোটেশন দিতে হবে, কেন দিতে হবে সেটার ভিতরে পরে আসছি, প্রথম সিঙ্গেল কোটেশন বাদ দিই যখন। ইকুয়াল টু, ধরেন যে না সরি, var নাম্বার ইকুয়াল টু ধরেন যে 10, একটা সেমিকোলন দিলাম, স্টেটমেন্ট ক্লোজ করলাম, এন্টার দেন। বলতেছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড এটা কেন আসছে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নাই, আমি শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি আর কিছু বলি নাই, এই জন্য সে আমাকে আনডিফাইন্ড বলতেছে। তো এখন মজার ব্যাপার হচ্ছে আমি যদি এখন নাম্বারকে যদি কল করি, দেখেন অলরেডি নিচের দিকে 10 দেখাচ্ছে, তো নাম্বারকে কল করে যদি এন্টার দেন, দেখেন নাম্বারকে যদি কল করেন তাহলে সে কি করতেছে, টাইপ করেন তাহলে সে কি দেখাচ্ছে, 10 দেখাচ্ছে। তার মানে কি নাম্বারের মধ্যে এখন 10 আছে, নাম্বার নামক ভেরিয়েবলের ভিতরে এখন আছে 10। এরপরে হুম। আবার যদি এখানে যদি বলেন নাম্বার ইকুয়াল টু 15 বা 14 এভাবে দেন, তাহলে এবার দেখেন নাম্বার ইকুয়াল টু 14 হয়ে গেছে। এবার নাম্বারে যদি নাম্বার টাইপ করেন, দেখেন এইবার হচ্ছে কত, নাম্বারের ভ্যালু 14। ঠিক আছে? এভাবে আপনি যত ইচ্ছে দিতে পারবেন। তাহলে বুঝছেন তো ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল একটা পরিবর্তনশীল একটা চলক, ঠিক আছে? জি স্যার। মান পরিবর্তিত হতে পারে, যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে। এই মুরগিটাকে কার, হিমেলের? সম্ভবত। হ্যাঁ মুরগি খাবো, মুরগি মুরগি খাবেন? খাবো। মুরগি খাবেন? কি মুরগি? হ্যাঁ দেশি ওই যে মুরগি না ফার্মের মুরগি? ওই যে হিমেলের ওই জায়গায় মুরগি ডাকে, ওই মুরগি খাবো। হুম, দেশি দেশি মুরগি। দেশি মুরগি কার জানি, বাহিরে হিমেলের বাসার বাহিরে মুরগি ডাকে। ঠিক আছে, অসুবিধা নেই, রেকর্ডিং হইতেছে, আপনারা বলতে থাকেন। যখন ক্লাসের ভিডিও রেকর্ডিং যখন দেখবে বলো তো মায়েরা তো মুরগি খেতে হচ্ছে, এটা কি ক্লাস করছে না খাওয়া দাওয়ার কথা বলছে এটা বলবে। স্যার ক্লাসের মধ্যে সব জিনিস দরকার আছে স্যার, নাহলে ক্লাস ভালো তো হয় না। তো যেটা বলছিলাম, দেখেন আমি এখানে var দিয়ে একটা ওয়ার্ড নিয়েছিলাম, var দিয়ে একটা নাম নিয়েছি, যে কোনো একটা ওয়ার্ড, তারপর একটা সমান চিহ্ন দিছি, ইকুয়াল চিহ্ন, তারপরে বলছি একটা 10 নামে একটা সংখ্যা দিছি, 10, ঠিক আছে? একটা সংখ্যা দিয়ে একটা সেমিকোলন দিয়ে স্টেটমেন্ট ক্লিয়ার করছি। এখানে আমার বেশ কয়েকটা জিনিস বিষয় লক্ষণীয়। প্রথমত যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে যে যে আমি প্রথমে var নিছি, তারপরে নাম্বার নিছি, তারপরে বলছি 10 ইকুয়াল টু, তারপর হচ্ছে 10, তারপর একটা সেমিকোলন দিছি। এখানে বেশ কিছু জিনিস আছে। প্রথমত এটা একটা জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্ট। দ্বিতীয়ত var কিওয়ার্ড ব্যবহার করে এখানে একটা কথা লিখছি, একটা ওয়ার্ড লিখছি, তার মানে আমি জাভাস্ক্রিপ্টকে বলে দিছি ভেরিয়েবল যার নাম হচ্ছে নাম্বার, যার নাম্বারের মধ্যে যার মধ্যে যার মান হচ্ছে 10 10 কে রাখা হয়েছে। ভেরিয়েবল নাম্বারের ভ্যালু হচ্ছে 10। 10। খুব ভালো করে ক্লিয়ার করবেন কনসেপ্টগুলো। হুম হুম। তার মানে ভেরিয়েবল var কিওয়ার্ড দিয়ে কি লিখতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এবং ভেরিয়েবলের সাথে সাথে কি করতে হবে, ভেরিয়েবলের একটা নাম দিতে হবে, একটা রিজনেবল একটা নাম, হাবি জাবি যা নাম দেন তো অসুবিধা নাই, সমস্যা নাই, একটা নাম দিতে হবে। অবশ্যই একটা ভেরিয়েবলের কি থাকবে, নাম থাকবে। তারপরে ভেরিয়েবলের মধ্যে কি ডাটা আমি রাখবো, কন্টেইনারের মধ্যে কি রাখবো, ক্যারেক্টার রাখবো না বিস্কিট রাখবো সেটা বলে দিতে হবে। অথবা আপনি চাইলে
শুধুমাত্র var কিওয়ার্ড দিয়ে এখানে বলতে পারেন নেম দিয়েও এরকম এমটি ভেরিয়েবল আপনি ডিক্লেয়ার করতে পারবেন। এখানেও আপনি আনডিফাইন্ড পাবেন, রেজাল্ট পাবেন আনডিফাইন্ড। বিষয়টা বুঝছেন? যেহেতু এটা কোনো মান দেয়া নাই। এখানে কোনো মান দেওয়া নাই, এখানে শুধুমাত্র ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে, জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই। এবারে এখানে আসেন, ভেরিয়েবল বুঝলাম, ভেরিয়েবলের মধ্যে একটা নাম দিতে হয়, একটা রিজনেবল একটা নাম দিতে হয়, সেটা বুঝলাম। এবং তারপরে সমান চিহ্ন দিয়ে আরেকটা জিনিস আমাকে বুঝতে হবে এখানে, এই দুইটা জিনিস তো বুঝলাম, বুঝছি? আচ্ছা, ভেরিয়েবল কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সেটা বুঝছি। এই নাম্বার যে লিখলাম, আমি যে ভেরিয়েবল নেমটা দিব, এই ভেরিয়েবল নেমটা দেওয়ার জন্য আমাকে কিছু কনভেনশন মেথড সিস্টেম আমাকে মেনে চলতে হবে। দেখেন, ভেরিয়েবল কিওয়ার্ড দিয়ে আমাকে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিন্তু এই ভেরিয়েবলের ভিতরে var লেখার পর আপনি ভেরিয়েবলের নাম দিবেন, কি নামে হবে ভেরিয়েবল সেটা যে কোনো নাম ইউজ করতে পারবেন, তবে কিছু রুলস আছে এখানে। জাভাস্ক্রিপ্টের রিজার্ভ কিওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন না ভেরিয়েবল নামের ক্ষেত্রে। যেমন অ্যাবস্ট্রাক্ট, আপনি যদি এখন জাভাস্ক্রিপ্টে যদি অ্যাবস্ট্রাক্ট দেন, দেখেন এখানে আপনাকে এরর দিবে, var অ্যাবস্ট্রাক্ট সমান 10 20 দিলেন, ঠিক আছে, দিলেন তো দিলেনই, সমস্যা নাই। এবার এখন আপনি যদি লক করেন console.log, এই অ্যাবস্ট্রাক্ট কে যদি লক করেন, দেখবেন আপনাকে কি এরর দেয়। এই যে নোড main.js, আপনাকে একটা বড় মানের একটা লম্বা একটা এরর দিবে আপনাকে। দেখেন কি বলছে, দেখেন at object.module.extension.js at module.load ইন্টারনাল মডিউলে হাবি জাবি যা বহুত কিছু আছে এখানে, সে বহুত কিছু কাজ করছে, সে সবকিছু গাইটা গুইটা আপনাকে রেজাল্ট দিছে কি কিছুই নাই। কি মানে এখানে একটা প্রবলেম আছে। এই যে উপর থেকে দেখেন, উপরে আছে, আমি তো গেছি কা, দেখেন var hyphen variable name equal to value, reference error, value is not defined at object anonymous main.js এর 6 এর 21 নম্বর লাইনে, 6 নাম্বার লাইনে দেখেন এখানে কোনো কিছু ডিফাইন করা নাই বলতেছে, var variable name equal to value is not defined। প্রথম কথা হচ্ছে সেটা। দ্বিতীয়ত কি নাই, আর কোনো কিছু নাই, এরর দেখাচ্ছে, তাই তো? আপনি এই যে এই কিওয়ার্ড গুলান ভেরিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। তারপরে এইগুলো হচ্ছে যে কি অবজেক্ট প্রপার্টি, এগুলোর সাথে সম্পর্ক, এগুলা কখনো ইউজ করতে পারবেন না ভেরিয়েবলের ক্ষেত্রে। এই যে is infinite, is none, is prototype of java array, java class, subject confirm, closed etc এখানে যা কিছু আছে সবগুলাই নেবেন। দ্বিতীয়ত, ভেরিয়েবলের নামের নেমিং কনভেনশন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। ভেরিয়েবলের নাম অক্ষর দিয়ে শুরু হতে পারবে, তবে নাম্বার, স্পেশাল ক্যারেক্টার যেমন এক্সক্লেমেশন মার্ক, @sign, #sign, %sign, $sign, $sign, এরকম $sign, প্যারেনথেসিস দিয়ে শুরু হতে পারবে না, কিন্তু আন্ডারস্কোর এবং $sign ইউজ করে শুরু করতে পারবেন। বিষয়টা বুঝছেন? আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, বেশ ভালো কথা, আপনি কখনোই $sign, তারপরে এরকম কিছু স্পেশাল কিওয়ার্ড যেগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবেন না। ভেরিয়েবল আপনি দুইভাবে ডিক্লেয়ার করতে পারবেন না, এক হচ্ছে এটা $sign দিয়ে বলেন যে নেম ইকুয়াল টু, এখানে একটা সিঙ্গেল কোটেশন দিচ্ছি, সিঙ্গেল কোটেশন দিয়ে বললাম আবুল কালাম, ঠিক আছে, তারপরে console.log করেন, লগ করতে গেলে এখন যদি নেমকে যদি লগ ইন করি নেম, তাহলে কিন্তু আউটপুট পাবো।
নোট এখানে ভ্যারিয়েবল নেম ভ্যালু আছে তো এটার জন্য বারবার করে করতেছি। আবার চালান। আবুল কালাম আবুল আসছে কালাম। দেখছেন? দেখেন আমি ভেরিয়েবল হিসেবে নেম দিছিলাম, আমি ভেরিয়েবল হিসেবে নামটা যদি না দিয়ে তাহলে এটাও করতে পারতাম, সরাসরি ডলার ইয়া দিয়ে আমি চাইলে এটা লিখতে পারতাম। দেখেন এখানে কি আছে, আবুল কালাম আসছে দেখছেন। এবার কিন্তু আমাকে var কিওয়ার্ড ব্যবহার করতে হয় নাই, হুম এখানে সরাসরি ডলার সাইন দিয়ে ভেরিয়েবলটা ক্লিয়ার করা হয়ে গেছে, ডিক্লেয়ার করা হয়ে গেছে, যেটা পিএইচপি তে হয়। পিএইচপি তে আমরা var কিওয়ার্ড ব্যবহার করি না, কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ব্যবহার করি। জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ব্যবহার করতে হলে আপনি দুইটা ভাবে করতে পারেন, এটা হচ্ছে var কিওয়ার্ড ব্যবহার করে অথবা ডলার সাইন দিয়ে, ঠিক আছে? হুম। দুইভাবে আপনি ইয়া করতে পারবেন। তো এখন আপনি সরাসরি ডলার সাইন দিয়ে করতে পারবেন এবং var কিওয়ার্ড দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, সেটা হচ্ছে যে বলছে নেমিং কনভেনশন, আপনি var কিওয়ার্ড দিয়ে ডলার সাইন দিয়ে যদি যে কোনো একটা নাম দেন, তবে আন্ডারস্কোর যদি দেন, নিউ নেম এরকম যদি দেন, নিউ নেম যদি দেন হাসান মাহমুদ, যদি দিয়ে স্টেটমেন্ট শেষ করেন এবং এটাকে যদি লগ করেন console.log, লগ করার পরে যদি বলেন যে কি আন্ডারস্কোর নিউ নেম এটা যদি দেন, তাহলে কিন্তু কি করবে, আমার কাজ করবে। দেখাই একটু আপনাদেরকে, আমি এখানে দুইটা লক করতে বলছি, একটা হচ্ছে যে এই যে এটা নেম এটাকে লক করছি এক কনসোলে, আর এটা একটা লক করছি কনসোলে। তো লক করার পরে আমি আবার নোড, তাহলে হচ্ছে main.js এই ফাইলটা যদি রান করি, দেখেন আবুল কালাম নামটাও লক করছে আমার টার্মিনালের ভিতরে, আবার হাসান মাহমুদ ওইটাও নামটা টার্মিনালে কি করছে, প্রিন্ট করছে সরাসরি, ঠিক আছে? কনসোলের ভিতরে আমি কনসোলে লগ ইন করতে বলছি, সেজন্য সে আমাকে কনসোলে লগ দেখাচ্ছে, যদি আমি না দেখাইতাম তাহলে বলতো না, ঠিক আছে? তাহলে আপনি বুঝছেন যে ভারের মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনাকে হয় আন্ডারস্কোর অথবা ডলার সাইন অথবা যে কোনো এ টু জেড যে কোনো একটা এবিসিডি ক্যারেক্টার আপনাকে কি লেটার আপনাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে। কখনোই এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করতে পারবেন না, এই জিনিসগুলো এই স্পেশাল সাইন ব্যবহার করতে পারবেন না। আপনি আন্ডারস্কোর এবং ডলার সাইন ইউজ করতে পারবেন। বিষয়টা বুঝছেন? ইমেল বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস এবার খেয়াল করছেন কিনা জানি না আপনারা দুইজনে, সেটা হচ্ছে যে খেয়াল করেন আমি ভেরিয়েবল var নাম্বারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করছি কত, 10। এখানে যে ইকুয়াল সাইনটা দিছি, হ্যাঁ আমরা কি জানি, আমরা জানি এটা হচ্ছে সমান সমান, আসলে সমান সমান না, এটা ইকুয়াল সাইন না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা কখনোই ইকুয়াল সাইন না, কথা বলেন না কে, নাস্তা খান নাই, জোরে বলেন। ইকুয়াল সাইন নয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সমান চিহ্নটা মানে সমান ইকুয়াল সাইন হিসেবে ধরে না, এইটা। হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। ভেরিয়েবলের সমান আপনি কোনোদিনও এটা বলবেন না var ভেরিয়েবল নাম্বার সমান 10, এটা কোনোদিনও বলবেন না। যদি জিজ্ঞেস করে এটা ফর বলতো, এটা এখানে কি লিখছি, তখন আপনাকে বলতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে আপনি হুট করে বলে দিবেন না ভেরিয়েবল নাম্বার সমান 10, নাম্বার ইকুয়াল টু 10, এরকম জীবনে বলবেন না কোনোদিনও। হাসবে, বলবে যে বুঝে, এই একটা কথাই বুঝে যাবে আপনি কি জানেন, একটা কথাই বুঝে যাবে। বলবেন নাম্বার ভেরিয়েবলে 10 কে অ্যাসাইন করা হয়েছে, অ্যাসাইন, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর ইকুয়াল অপারেটর কি জানেন, এটা দুইটা সমান চিহ্ন, এটাকে বলা হয় ইকুয়াল অপারেটর। এখন আমি যদি এখানে যে নাম্বারের এখানে যদি দুইটা ইকুয়াল অপারেটর দিতাম, তাইলে এখন এটা বলতো কি, হ্যাঁ নাম্বার সমান সমান নাম্বার ইকুয়াল টু 10। ওই যে আমরা বাংলায় বলি না স্যার সমান সমান, হ্যাঁ, দুইটা দুইটা দিলে সমান সমান হয়, এই তো। দুইটা দিয়ে তখন সমান সমান, তখন আপনি বলতে পারবেন ইকুয়াল। কিন্তু যদি একটা ইকুয়াল থাকে তাহলে খবরদার বলবেন না, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট ল্যাঙ্গুয়েজে। অপারেটর। হ্যাঁ, এটা সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাই যান না কেন, যেখানে যান না কেন, সব জায়গায় একই রকম।
বিষয়টা বুঝছেন? এরপরে দ্বিতীয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনাদেরকে মনে হয় আমি জাভাস্ক্রিপ্ট শিখাতে গেলে তো মনে হয় 1 সপ্তাহ লাগবে। এখন 1 সপ্তাহের জন্য তো আমার কি কি আর বলবো, সময় তো দেয় না 1 সপ্তাহ, 2 দিনে শেষ করতে বলছে। আচ্ছা, নাম্বার ভেরিয়েবল নাম্বার অ্যাসাইন করা হয়েছে 10, এরপরে 10 অ্যাসাইন করলাম। এরপরটাতে দেখেন ডলার নেম ভেরিয়েবলে সিঙ্গেল কোটেশন দিয়ে একটা নাম ডিক্লেয়ার করছি, অ্যাসাইন করছি, ঠিক আছে? হুম, এখানে মজার বিষয় হচ্ছে আপনি যখন কোন একটা ভেরিয়েবলে যদি নাম্বার ডিক্লেয়ার করেন তার জন্য কোনো কোটেশন দিতে হয় লাগবে না। না। হ্যাঁ, যখন কোন একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করবেন ওই ভ্যালুকে যদি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে যদি র্যাপিং করে দেন তাহলে এই ভ্যালুটাকে সে স্ট্রিং আকারে ধরবে। এখানে দেখাই আপনাদেরকে, আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন কি হয়েছে বিষয়টা। এখানে কন্ট্রোল এল দেন, আমি কন্ট্রোল এল দিচ্ছি। এখানে কি হয়েছে, মেইন ডট সরি এখানে কনসোল ডট লগ না, হ্যাঁ হুম হুম এরকম না, টাইপ অফ নামে একটা মেথড আছে। টাইপ অফ দিয়ে আমি এখানে বললাম ডলার নেম, টাইপ অফ নামে একটা মেথড আছে বুঝছেন জাভাস্ক্রিপ্টে। এই মেথডটা দিয়ে আমি বললাম নেম, এই নেমের টাইপটা কি সেটা চেক করব, আমাকে দেখাবে। দেখেন নোড মেইন ডট জেএস, আমি কি কনসোল লক স্ট্রিং করছিলাম, টাইপ অফ দিয়ে নেম ভেরিয়েবলকে কি করছি, টাইপিং বের করছি। এটা কি টাইপের ভেরিয়েবল? স্ট্রিং স্ট্রিং ভেরিয়েবল। হুম স্ট্রিং মানে কি? স্ট্রিং মানে হচ্ছে যে টেক্সট, স্ট্রিং মানে হচ্ছে এ বি সি ডি জেড এরকম টেক্সট। এখন এখানে যদি 10 এখানে যদি না দিয়ে যদি 10 দিতেন, আবুল 10 না দিয়ে যদি শুধু আবুল না দিয়ে শুধুমাত্র 10, আবুলটা কেটে দিলাম। এখন দেখেন কি বলে, কি ব্যাপার, আবুল কালাম ওইটাকে সে স্ট্রিং বলছে, ঠিক আছে। এখন নেম এর ভিতরে অ্যাসাইন করছি 10, 10 কে সে কেমনে স্ট্রিং বলে? উপরে মনে হয়, নিচে মনে হয় এই আছে আরো স্যার, ওই যে হাসান মাহমুদ পাইলে কোথায়? হাসান মাহমুদ হচ্ছে যে এইটার কারণে, ও ওই এইটাকে নিচেরটার কারণে আসছে, হ্যাঁ। হ্যাঁ এটা বাদ দিয়ে দিলাম হাসান মাহমুদ। তো এখানে বলে দিছে আমার কি করবে, টাইপ অফ বলে দেওয়া আছে। আমি নাম্বার নেম ভেরিয়েবলের টাইপটা বের করার জন্য আমি কনসোল ডট লগ এর ভিতরে টাইপ অফ নামে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন আছে, মেথড আছে, সেই মেথডটা বের করে আমি আমার ভেরিয়েবলের টাইপটা কি সেটা বের করছি। মজার বিষয় হচ্ছে যে প্রথম লাইনে 8 নাম্বার লাইনে আমি যখন var নাম্বার ইকুয়াল মানে কি অ্যাসাইন করছি কত 10 অ্যাসাইন করছি নাম্বারের ভিতরে, দ্বিতীয়বার আমি নেম ভেরিয়েবলে দুটো সিঙ্গেল কোটেশনের ভিতরে 10 অ্যাসাইন করছি, কিন্তু দুটাতে দুই রকমের রেজাল্ট দেখাবে। আবার কপি করেন, এবার এটা না বলে শুধুমাত্র নাম্বার দেন, দেখেন দুটো দুই রকমের রেজাল্ট দিবে, একটা বলতেছে নাম্বার, একটা বলতেছে স্ট্রিং। স্ট্রিং প্রথমটা হচ্ছে কি নাম্বারের রেজাল্ট দেখাইছে, নাম্বারের এটা বলতেছে নাম্বার, কিন্তু দ্বিতীয়টা কিন্তু সেম জিনিস, কিন্তু নাম্বার না বলে কি বলতেছে স্ট্রিং বলতেছে। স্ট্রিং বলার কারণ আছে, কোটেশন মার্কের জন্য স্যার। হ্যাঁ এই যে কোটেশন, দুইটা কোটেশন মার্ক দেওয়া আছে, কোটেশন মার্কের ভিতরে যাই দেন না কেন, এটা সিঙ্গেল কোটেশন হোক আর ডাবল কোটেশন হোক, সেটা এটাতে স্ট্রিং হয়ে যাই যাবে, দেন না কেন সেটা জাভাস্ক্রিপ্ট সে কি করবে, স্ট্রিং ধরবে, স্ট্রিং হিসেবে ধরবে। গণ্য করবে। যখনই আপনি সেটাকে স্ট্রিং এর মধ্যে দিয়ে দিবেন, মানে কোটেশনের ভিতরে দিয়ে দিবেন, তখন সে এটাকে আর নাম্বার ধরতেছে না, তার টাইপটা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে ভেরিয়েবলের মূলত ঘটনা। এই কটা জিনিসই আছে ভেরিয়েবলের ঘটনার মধ্যে। প্রথম হচ্ছে যে ভেরিয়েবলের কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলের নেম কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপরে ভ্যালুতে কিভাবে অ্যাসাইন করতে হয়, কিভাবে ভেরিয়েবলের ভ্যালু অ্যাসাইন করে, তারপরে ভেরিয়েবলের টাইপ বের করতে পারি, ঠিক আছে। এই এটা হচ্ছে ভেরিয়েবলের ডেসক্রিপশন বর্ণনা, এটা বর্ণনা দিতে গিয়ে 1 ঘন্টা। এরপরে কি
জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কি আসলে? সিনট্যাক্স ম্যানিপুলেটিং অ্যারে, এখানে লেখা অ্যারে, ম্যানিপুলেটিং অ্যারে। জাভাস্ক্রিপ্টের অপারেটর কি কি আছে? একটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে অ্যাডিশন মানে যোগ করার জন্য অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন গুণ। জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর কি আছে দেখো, অ্যাপ্লিকেশন স্ল্যাশ স্ল্যাশ ডিভিশন পর পার্সেন্টেজ মডুলাস ডিভিশন রিমাইন্ডার মানে ভাগশেষ দিবে, ভাগশেষ দেয় কিভাবে দেয় দেখেন, ভাগশেষ দেয় হবে, ভাগশেষ বের করে একটা নেটওয়ার্কের সমস্যা, এতক্ষণ শুনি নাই। হ্যাঁ ঠিক আছে, শোনা ছিল না। হ্যাঁ মানে ভাগশেষ বের করে, এই যে মডিউলাসটা ভাগশেষ বের করবে, বুঝছেন? স্যার এখনো এই আসছে। হ্যালো স্যার এতক্ষণ আমরা শুনতে পাই নাই, আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো। হ্যালো স্যার স্যার স্যার। স্পষ্ট আসে না স্যার, ভেঙে ভেঙে আসে। কি আর ফোনে ড্রপ করছে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। দেখেন আমরা বলছিলাম মডিউলাসের কথা বলছিলাম। মডিউলাস কি? মডিউলাস হচ্ছে ভাগশেষ। এটাকে Percentage। এখানে আমরা পার্সেন্টেজ, এটা হচ্ছে যে পার্সেন্টেজ চিহ্ন, ঠিক আছে? ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে আমরা পার্সেন্টেজ বলি, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে কি বলে জানেন? মডিউলাস মানে ডিভিশন রিমাইন্ডার। ডিভিশন রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষটাকে সে বের করে দেয়। যেমন 5 কে 2 দিয়ে 5 মডিউলাস 2, এরকম যদি ভাগ করতে যান, বের করতে যান, 5 কে 2 দিয়ে ভাগ করলে যেটা বোঝায় সরাসরি ভাগশেষ হবে 1। 5 কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে সে ভাগশেষ বের করে দিবে, শুধুমাত্র ভাগশেষ দিবে, আর কিছু না। সে রেজাল্ট দিবে না, সেই যে আপনার 5 কে 2 দিয়ে ভাগ করলে যে কত হইতে পারে সেই ভ্যালুটা দিবে না, শুধুমাত্র ভাগশেষ যেটা ফিরে দিবে। এটা একটু মাথায় রাখবেন। তারপরে দুইটা প্লাস সাইন দিয়ে বোঝায় ইনক্রিমেন্ট, আর দুটা মাইনাস সাইন দিয়ে বোঝায় ডিক্রিমেন্ট। দুটা প্লাস অপারেটর যদি হয় তাহলে হয় ইনক্রিমেন্ট, দুটা মাইনাস অপারেটর হলে এটা হয় ডিক্রিমেন্ট। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যারিথমেটিক অপারেটর। এবং জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে দেখেন, অপারেটর অ্যাসাইন ভ্যালুস টু জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। অ্যাসাইনমেন্ট অপারেটরের এক্সাম্পল দেওয়া আছে এবং সেম এসপি দেওয়া আছে, এখানে একটু স্টাডি করলে বুঝতে পারবেন। এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। এই অপারেটরের ক্ষেত্রে দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটর জি जो मोबाइल दे, ए साइबा ए निजो मिक्काई मोबाइल दे, जा हाथ से जा। হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। এখানে বলেছে যে কি অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে एग्जांपल বলছে x অ্যাসাইন করছে y তে, তার মানে x এর ভ্যালুতে y কে অ্যাসাইন করছে, x এর ভ্যালুতে কাকে অ্যাসাইন করছে? y কে অ্যাসাইন করছে। সেম এজ x ইকুয়াল টু y, মানে আমরা ইকুয়াল টু বলতেছি আর কি। x অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করছে y তে, x অ্যাসাইন y মানে x এর ভ্যালু y, এখানে x সমান y আর কি, x এর মধ্যে y কে অ্যাসাইন করে দিয়েছে। আমরা শিখছি কি x ইকুয়াল টু y বীজগণিতের ক্ষেত্রে, মানে x এর মান যা y এর মানও তাই, এটাই y এর মান তাই, x এর মান সমান হচ্ছে যে এখানে y এর মান।
এক্স অ্যাসাইন করছে ওয়াই তে। জি দ্বিতীয়ত যেটা দেখতে পাচ্ছেন, যে অপারেটরটা দেখতে পাচ্ছেন একটা প্লাস সাইন দিছে, তারপরে একটা অ্যাসাইন অপারেটর দিছে। হুম এই প্লাস এবং অ্যাসাইন এর মানে কি? এই প্লাস এবং অ্যাসাইন এই দুটো মিলে একটা আলাদাভাবে মিনিংফুল একটা মিনিং আছে এই দুটো জিনিসের। সেটা হচ্ছে যে বললো যে x প্লাস ইকুয়াল y, x প্লাস ইকুয়াল y, এটার মিনিং হচ্ছে যে x সমান x প্লাস y। এই যে x প্লাস ইকুয়াল y মানে হচ্ছে x এর সাথে আবার y কে যোগ করলে যা বের হবে সেটাকে আবার x এর ভিতরে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করতে হবে। অনুরূপ ভাবে মাইনাস ইকুয়াল দিয়ে কি বুঝাই? মাইনাস ইকুয়াল দিয়ে বুঝাই যেমন এখানে x মাইনাস ইকুয়াল y, তার মানে হচ্ছে যে x সমান x মাইনাস y। x মাইনাস y। তারপর হচ্ছে যে মাল্টিপ্লিকেশন এবং ইকুয়াল, তার মানে হচ্ছে এটা দিয়ে x মাল্টিপ্লিকেশন ইকুয়াল y মানে হচ্ছে x ইনটু y ইকুয়াল টু x। নেট নাই পাপা, নেট নাই, কারেন্ট নাই, যাও রাখা, ক্লিপ হারাই ফেলবেন, যাও পরে যাও। এরপর হচ্ছে মডিউলাস y, সেম এস, অথবা সরি ভাগশেষ মানে কি, এটাকে ডিভিশন না, ডিভিশন। তার মানে হচ্ছে যে x ইকুয়াল টু x ডিভিশন y। অনুরূপভাবে মডিউলাস ইকুয়াল x মডিউলাস y ইকুয়াল টু হচ্ছে x ইকুয়াল টু x মডিউলাস y। x মডিউলাস y। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং এটাকে মাথায় রাখতে হবে, বুঝছেন? এগুলো তো এখন তো আর মাথার উপর দিয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট যখন স্টাডি করবেন তখন আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। এই জিনিসগুলা জাভাস্ক্রিপ্টের মধ্যে শুধু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু জিনিস আছে, বেসিক জিনিসগুলো যদি ধরতে পারেন, বুঝছেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে আপনার 2 থেকে 3 মাস লাগবে, কারণ প্রত্যেকটা জিনিসে সেম জিনিস, বুঝছেন, সেম কথা। সি প্লাস প্লাস, সি প্রোগ্রামিং যদি কেউ শিখে, এই জন্য ইউনিভার্সিটিতে সি প্রোগ্রামিং এর উপর জোর দেওয়া হয়। সি প্রোগ্রামিং যে পারবে, যে সি প্রোগ্রামিং খাইছে আর কি, মানে টেস্ট করতে পারছে, সে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে কি করতে পারবে, টেস্ট করতে পারবে। কারণ বিকজ সি ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ অফ অল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সি এমন একটা জিনিস যেটা কি প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার। সি থেকে বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। এই যে আপনি আপনাদেরকে একটা সার্চ করে দেখাবো, মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দেখেন মাদার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে মানে কি একটা অবস্থা। এই যে এখানে না, এইটাতে না, এই যে মাদার অফ দ্য ল্যাঙ্গুয়েজ দিতেন, দেখেন যে কি সব জায়গায় কি বলতেছে, সি সি সি, সব জায়গায় আসতেছে সি, বুঝছেন, সি আসতেছে, সব জায়গায় সি আসতেছে। দেখেন এখানে একটা চিত্র দিছে, যার আগামাতা আমরা কিছুই বুঝবো না, হজবরল ভিজুয়াল কমপ্লেক্সিটি, মাদার অফ টংস অফ কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যেটা কোনো কিছু আমরা বুঝতেছি না, বুঝার দরকার নাই। মূলত সি, সি ইজ দা কি, সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে, হ্যাঁ সি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার। এটা বানাইছে কে? ডেনিস রিচি। ডেনিস রিচি 1941 এ উনি জন্মগ্রহণ করেন, 2011 এ এসে এই মহান ব্যক্তি মৃত্যুবরণ করেন। যার আর কম্পিউটার প্রোগ্রামিং এর হ্যাঁ ইয়াকে প্রথম কম্পিউটার মহিলা প্রথম প্রোগ্রামিং কম্পিউটার অপারেটর প্রোগ্রামার কে বলেন তো? অ্যাডা লাভলেস। আডা লাভলেস। তো যে ছবি দেয়া আছে অ্যাডা লাভলেস। হ্যাঁ, অ্যাডা লাভলেস কে জানেন? কবি বাইরনের কন্যা। হ্যাঁ, লর্ড বাইরনের মেয়ে হচ্ছে যে অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস খুব সুন্দর একটা নাম। এই মহিলা কি করছে, প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করছিল সম্ভবত। ওনার বয়স তো বেশি হয় না, তার আগেই মারা গেছে। অল্প বয়সে মারা গেছে, খুব অল্প বয়সে মারা গেছে। খুবই জ্ঞানী একজন মানুষ ছিলেন উনি। যাক, এগুলো নিয়ে স্টাডি করবেন। আমি আমার কাজে চলে যাই, আমার স্কুলে চলে যাই।
অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানলেন। এবার জাভাস্ক্রিপ্টের স্ট্রিং অপারেটর সম্পর্কে জানেন। জাভাস্ক্রিপ্টের মধ্যে স্ট্রিং অপারেটরকে দুইটা লাইনকে স্ট্রিংকে কিভাবে কনক্যাট করবেন, প্রোগ্রামিং এর ভাষায় বলি কনক্যাটিনেশন, কনক্যাটিনেট করা, কনক্যাটিনেট বুঝতে উচ্চারণ করতে একটু কষ্ট হবে, সময় লাগবে। কনক্যাটিনেট মানে কনক্যাট করা, আমরা সংক্ষেপে বলি কনক্যাট করেন, দুইটা স্ট্রিংকে কনক্যাট করেন। এখানে एग्जांपल দেওয়া আছে var txt1 = zone, var txt2 = dow, ঠিক আছে। তারপরে var txt3 বলছে text1 প্লাস দুইটা ইকুয়াল অপারেটর দিছে প্লাস দিয়ে দুইটা, হ্যাঁ একটা এমটি স্ট্রিং দিছে, তারপরে আবার প্লাস সাইন দিয়ে দ্বিতীয় স্ট্রিংটা বসাইছে, তারপরে জন ডো প্রিন্ট হইছে। এটাকে টার্মিনালে যাই আমরা, প্রাইট রিসলভ মানে এডিটরে যাই। স্যার ওই মাঝখানে খালি দেওয়ার মানে তো হচ্ছে যে ফাঁকা দিছে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং, হ্যাঁ একটা ব্ল্যাঙ্ক। আমরা জানি কি দুইটা স্ট্রিং এর মাঝখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে যা দিবেন তা স্ট্রিং আকারে থাকবে, ঠিক আছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে এটা দিবেন না, জনের জায়গায় যদি আপনি যদি জন না দিয়া আপনি যদি 1000 দেন, 100 দেন, এরপর যদি দেন যে 5, এবার যদি এটাকে রান করেন দেখেন কি হইছে, 105 মানে 100 ফাঁকা দিয়ে 5, 1005। আমি স্ট্রিং এ কোনো স্পেস দিলাম না স্ট্রিং এর ভিতরে। এখন আপনার মনে হইতে পারে text = 1, তারপর text = 2, text1 = 100, তারপর পরের বার text2 এর মান হচ্ছে 5। এখন দুটো মিলে text1 প্লাস সাইন দিয়ে আপনার মনে হইতে পারে টেক্সট এর সাথে 1 এর সাথে text2 যোগ করছি, আসলে 105। ঘটনা এটা না, আসলে উল্টা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটা উল্টা, জাভাস্ক্রিপ্টে সেটা উল্টা হয়ে গেছে। এখানে জাভাস্ক্রিপ্টে উল্টা ঘটনা হয়েছে কোনখানে, ভ্যারিয়েবল ডিক্লারেশনে। 100 কে সে দুটো স্ট্রিং এর মধ্যে মানে দুটো ডাবল কোটেশনে রাখছে, এবং 5 কে সে দুটো ডাবল কোটেশনে রাখছে। তার কারণে এই 100 আগে নাম্বার থাকলেও এখন সে পার্সোনালি একজন নাম্বার, কিন্তু তার টাইপ চেঞ্জ হয়ে গেছে, সে এখন স্ট্রিং হয়ে গেছে। যার কারণে 100 এর সাথে যখন 5 কে যখন কনক্যাট করা হয়েছে দুইটা প্লাস সাইন অপারেটর দিয়ে, দেখেন এটা 1005 হয়ে গেছে, 105 না হয়ে। এই হলো এইটা বোঝানোর জন্যই মাঝখানে একটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, এই জন্য একটা স্ট্রিং নিচে স্ট্রিং নিয়ে একটা স্পেস রাখা হয়েছে। স্পেস দুটো ভাষা দিলেও কোনো সমস্যা নাই, সবগুলো স্পেসকে কাউন্ট করে নেবে, একটা স্পেস ধরবে না, ঠিক আছে। আমি এখানে স্পেস করা দিছি, সেটটা ভাষা দিছি স্পেস 1 2 3 4, আপনি সেটটা দিলাম, রান করেন, কিন্তু সে একটাই নিচে। কোনো কিছুকে কনক্যাট করার জন্য আমরা প্লাস সাইনটা ব্যবহার করে থাকি, সরি প্লাস অপারেটরকে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবং প্লাস ইকুয়াল টু দিয়ে দেখেন এখানে প্লাস ইকুয়াল সাইন অপারেটর ক্যান অলসো বি ইউজড টু অ্যাড কনক্যাট স্ট্রিং, মানে প্লাস ইকুয়াল সাইনও কি হতে পারে, কনক্যাট করার জন্য ব্যবহার হইতে পারে। যখন প্লাস সাইনটা যখন কোন একটা স্ট্রিং এর মধ্যে ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় কনক্যাটিনেশন অপারেটর, তার নাম হয়ে যায় কনক্যাটিনেশন অপারেটর। এমনিতে প্লাস সাইন কি একটা অ্যারিথমেটিক অপারেটর, কিন্তু যখন এটাকে স্ট্রিং এ ব্যবহার করা হয় তখন সেটার নাম হয়ে যায় কনক্যাটিনেশন অপারেটর। কনক্যাটিনেশন এর মানে কাজ থেকে কি জন্য দরকার পড়ে? কনক্যাটিনেশন কি দরকার পড়ে? First name equal to কি md আর ইকুয়াল, ঠিক আছে। লাস্ট নেম ইকুয়াল টু ইসলাম। এখন আপনি চাইতেছেন এই দুটাকে একসাথে প্রিন্ট করে দেখাবেন, কনসোলে লগে প্রিন্ট করবেন কিভাবে? তাহলে কি করবেন, ফার্স্ট নেম প্লাস সাইন দিতে হবে, প্লাস তারপরে দুটো স্ট্রিং এর মধ্যে দুটা কি দিবেন, একটা স্পেস দেন, এখানে সিঙ্গেল কোট ডাবল কোটেশন দিতে হবে, এবার প্লাস সাইন দিবেন, প্লাস অপারেটর ব্যবহার করবেন, অপারেটর ব্যবহার করার পরে এবার বলেন লাস্ট নেম। লাস্ট নেম, হ্যাঁ ঠিক আছে।
এই হলো আমার লাইন। এবার এটাকে টার্মিনালে রান করি, দেখেন কি অবস্থা হয়, আউটপুট কি আসে দেখেন। আমি চাইছি কি দুইটা নামকে পুরোপুরি একটা লাইনে দেখাবে, এখানে একটা ভেরিয়েবল এখানে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলকে কনকেট করব, একসাথে প্রিন্ট করব। তাহলে আমাকে এখানে নোট main.js দেন। এবারে দেখেন তরিকুল একটা ভেরিয়েবল আছে, ইসলাম আর একটা ভেরিয়েবল আছে, দুইটা ভেরিয়েবলকে কনকেট করছি কি দিয়ে, এই যে প্লাস অপারেটর ব্যবহার করে। এখন এই প্লাস অপারেটরের নাম হয়ে গেছে কি কনকেটিনেশন অপারেটর। আমি কনকেট করব যে কোনো দুইটা স্ট্রিং কি করার জন্য, একসাথে অ্যাড করার জন্য। যেমন এখানের ক্ষেত্রে আমার এক্সাম্পলের ক্ষেত্রে তরিকুল ইসলাম, এমডি তরিকুল ইসলাম, প্রথম ফার্স্ট নেমের মধ্যে আছে এমডি তরিকুল, দ্বিতীয় লাস্ট নেম ভেরিয়েবল আছে ইসলাম। এই দুটোকে কনকেট করে মানে একসাথে করছি কি দিয়ে, প্লাস অপারেটর দিয়ে। প্রথমে দিছি ভেরিয়েবল নেম ফার্স্ট নেম, তারপরে দিছি প্লাস, এর দুইটা প্লাস দিছি মানে দুইটা প্লাসের মাঝখানে একটা ব্ল্যাঙ্ক স্ট্রিং দিছি, তারপরে দিছি লাস্ট নেম পরেরটাতে। স্যার এটা তো বুঝলাম ঠিকই স্যার। হ্যাঁ আমি এখানে স্যার একটা ভেরিয়েবল ইউজ করে স্যার আমি এই জিনিসটা দেখাইতে পারতাম। হ্যাঁ দেখাইতে পারতাম। মানে এই জিনিসটা দরকার কি স্যার আসলে? দরকার কি, কখনো কখনো আমার দুইটা ভেরিয়েবলের দুই রকমের ভ্যালুকে একটা জায়গায় প্রিন্ট করতে হতে পারে, তখন আমাকে কনকেটিনেশনটা ব্যবহার করতে হবে। বিষয়টা বুঝছেন? কখনো দুই কখনো আমার জায়গায় দুইটা আছে, দুইটা ভেরিয়েবলের দুই রকমের মান আছে, দুইটাকে এক লাইনে প্রিন্ট করতে হলে আমাকে এরকম কনকেটিনেশন অপারেটরটা ব্যবহার করতে হবে যদি আমি প্রিন্ট করতে চাই, যদি আমার দরকার হয় সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব কনকেটিনেশন। বুঝছেন? জি স্যার। স্ট্রিং এন্ড নাম্বারকে কিভাবে করতে হয়, অ্যাডিং টু নাম্বার উইল রিটার্ন দ্য সাম। দুইটা নাম্বারকে যদি স্ট্রিং করতে চান তাহলে কি রিটার্ন করবে, যোগ রিটার্ন করবে। কিন্তু var y তে এসে দেখেন কোটেশন সিঙ্গেল ডাবল কোটেশনের ভিতরে দেখাচ্ছে 5, পরেরটাতে দেখাচ্ছে নাম্বার। একটা হচ্ছে স্ট্রিং একটা হচ্ছে নাম্বার, কিন্তু সে কি করছে এখন একটাকে স্ট্রিং ধরছে এটাকে স্ট্রিং ধরছে, সেজন্য সে 55 প্রিন্ট করছে। সে প্রথম ভেরিয়েবল প্রথম ভ্যালুটার উপরে ডিপেন্ড করে দ্বিতীয় ভ্যালুটার মান দিয়ে সে কি করে পুরো ভেরিয়েবলের মানটা সে বের করে। দেখেন সেম জিনিস দুইটা দুই রকমের করছে না? প্রথমটা যোগ করছে, দ্বিতীয়টা দুইটা স্ট্রিং ভিন্ন ভিন্ন করে দেখাইছে। স্ট্রিং বিভিন্ন করে দেখায় না, একটা হচ্ছে একটা নিচে কি, একটা নিচে হচ্ছে যে স্ট্রিং আর একটা নিচে যে নাম্বার। হ্যাঁ, দুই রকমের ডাটা টাইপ, একটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ, একটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ। মানে একটা দেখায় একটা শো করছে স্ট্রিং সাথে আরেকটা শো করছে নাম্বার, এইজন্য 55 হয়ে গেছে। এখানে 55 হয়ে গেছে। এখন জাভাস্ক্রিপ্ট ধরে নিছে প্রথমটা যেহেতু স্ট্রিং দ্বিতীয়টাও কি স্ট্রিং, এইজন্য সে 55 বের করে দিয়েছে। রেজাল্ট দেখাচ্ছে 55। প্রথম ভেরিয়েবলটার উপরে প্রথমটার ভ্যালুর উপরে ডিপেন্ড করে অনেক কিছু নির্ভর করে। আচ্ছা স্যার, প্রথমটা কোটেশন উঠাই দিয়ে যদি পরেরটা কোটেশন দেওয়া হয় তাহলে কি হয়? তাহলে প্রথমটার কোটেশন বাদ দিয়ে পরেরটার কোটেশনে যাই, দেখি আমরা কি করছি, একটু দেখি না আমাদেরকে কি রেজাল্ট দেখায়, আমাদের তো টেস্ট করা উচিত। তাহলে চলেন আমরা একটু টেস্ট করি, ঠিক আছে? আর x ইকুয়াল টু ধরেন যে দিলাম কত, x ইকুয়াল টু সরাসরি প্রথমটা দিলাম 5, পরেরটা দিলাম ধরেন যে স্ট্রিং এর ভিতরে আবারও দিলাম 4 বা 5, ঠিক আছে? এবার দিলাম, এবার console.log এ যাই, console.log করি, লগ করব কাকে, x কে লগ করব, বাকিগুলোকে বাদ দেন। এখন রেজাল্ট কি আসে সেটা দেখেন। আমি বলতেছি রেজাল্ট হবে কি 5 + 10, তাই তো? এরকম রেজাল্ট আসার কথা। এবার এখন হবে না, নোট main.js দেখেন কি আসছে 55। ওই একই ওই জায়গায় যেটা ধরছে এই জায়গায় সেম যেটা আসছে। প্রথমটাতে সে দেখতেছে নাম্বার, কিন্তু পরেরটাতে সে কি স্ট্রিং, যার কারণে সে দুটাকে কি স্ট্রিং ডাটা টাইপ ধরে নিয়ে নিছে। সেটা বুঝছেন? এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমি যদি অপারেটরটা যদি মাল্টিপ্লিকেশন অপারেটর দেই আসলে কি আসবে, এবার কি আসছে, এবার আসছে 25। এবার ভ্যালু চেঞ্জ হইছে, এবার গুণ করে নিছে, এবার নিচে গুণ করে। এখন তার উল্টাটা ধরেন, var y ইকুয়াল টু প্রথমে ডাবল কোটেশন দেন, প্রথমে একটা স্ট্রিং নেন 5, পরেরটাতে মাল্টিপ্লিকেশন ইনটু 5,
এবার এটার ভ্যালু কি আসে সেটা দেখি, ঠিক আছে। এবার y এর মান আসলে কি আছে সেটা আমরা একটু দেখি। দেখেন সেম কি আসছে 25 25 আসছে, তার মানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সে তার ডাটা টাইপটা কি করে না, চেঞ্জ করে না। চেঞ্জ করে না। বুঝতে পারছেন? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মানে গুণের ক্ষেত্রে সে ডাটা টাইপ চেঞ্জ করে না, কিন্তু অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সে কি করে, ডাটা টাইপ তার চেঞ্জ করে ফেলে। এরকম না? এরকমই তো দেখলাম। এরপরে কি আছে? If you add a number and a string, the result will be string. If you add a number and a string, the result will be string. এরপরে জাভাস্ক্রিপ্ট এর কম্প্যারিজন অপারেটর, মোস্ট ইম্পর্টেন্ট অপারেটর কম্প্যারিজন। আমি বলছিলাম দুইটা অ্যাসাইনমেন্ট অপারেটর দিলেই সেটাকে বলা হয় ইকুয়াল টু, এবং তিনটা যদি অ্যাসাইনমেন্ট অপারেটর হয় তাহলে ভ্যালুও হবে ইকুয়াল এবং টাইপও হবে ইকুয়াল। এখানে একটা কনফিউশনের বিষয় আছে, সেটা হচ্ছে যে ধরেন এখানে ইকুয়াল টু দিয়ে শুধুমাত্র আমি একটা ভ্যালুকে অ্যাসাইন করলাম। এখন আমি যদি তিনটা জিনিস দেই, প্রথম যেটা দিছে সেটার মধ্যে কিন্তু কোনো টাইপ আমি উল্লেখ করি নাই, সেটা স্ট্রিং টাইপ হতে পারে, সেটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু কি হতে পারে, ভেরিয়েবলের অ্যাসাইনমেন্টটা কি হতে পারে, নাম্বার টাইপ হতে পারে, ঠিক আছে, ডাটা টাইপ নাম্বার হতে পারে বা অথবা স্ট্রিং হতে পারে, কিন্তু আমি কিন্তু এখানে উল্লেখ করে দিই নাই এটা কোন ডাটা টাইপ। সাপোজ যদি এখানে আসেন, খেয়াল করেন এখানে এটাকে বাদ দেন, এটাকে কমেন্ট আউট করেন, এটাকে কমেন্ট আউট করেন, এখানে কমেন্ট আউট করেন, এরর দেখাবেন var x ইকুয়াল ধরেন যে 10 বা 200 10 var y ইকুয়াল একটা কি দিলেন হ্যালো, ঠিক আছে। এবার যদি লগ কনসোল ডট লগ যদি লগ করেন তাহলে আমি বললাম z var z equal to x plus সরি এটা এইভাবে না, z আমি বললাম x ইকুয়াল y, ঠিক আছে, এবং এটাকে var z এর ভিতরে রাখলাম, z এর ভিতরে অ্যাসাইন করলাম। এইবার একটা প্রবলেম আসবে, এরর আসবে, সেটা হচ্ছে যে দেখেন নোড main.js রিটার্ন আসছে কি ফলস, ফলস মানে মিথ্যা, মিলে নাই, যুক্তিতে মিলে নাই, স্টেটটা মিলে নাই, যুক্তিতে মিলে নাই। কারণ কি মিলে নাই, কারণ কি, কারণ হচ্ছে আমি বলছি x এর মধ্যে ভ্যালু অ্যাসাইন করা ছিল 10, যেটা হচ্ছে যে একটা নাম্বার, এটা ডাটা টাইপ কি নাম্বার, নিউমেরিক ডাটা টাইপ, টাইপ হচ্ছে নাম্বার, আর এটা ডাটা টাইপ কি, ডাটা টাইপ হচ্ছে কি স্ট্রিং। এখন আমি যখন x ইকুয়াল ট্রিপল ইকুয়াল y দিছি, এটাকে সে ফলস দেখাইছে। এখন আমি যদি এইটাকে যদি স্ট্রিং কে যদি না দেখাই, এটাকে যদি 2 দিতাম, তাহলে এখন দেখেন কি আসতো, এখন আসতো 2, সরি এখনো ফলস আসছে। কারণ কি, x ইকুয়াল y, তাই না? এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখেন, এই জেএস কম্পারিজনের ক্ষেত্রে দুইটা জিনিস দুই রকম হচ্ছে, এটা আউটপুট দেখালে হবে না। এখন এখানে x এর মান x ইকুয়াল হচ্ছে মানে কি x অ্যাসাইন করছি 10 যেটা একটা নাম্বার, এবং y এতে অ্যাসাইন করছি 2 যেটা ডাটা টাইপ হচ্ছে নাম্বার, ঠিক আছে। এখন কিন্তু দুইটা কি আছে, সেম আছে, এটার মান কিন্তু ট্রু, এটার মান ট্রু, ঠিক আছে।
স্যার ওই জায়গায় আরেকটা মান নিতে হবে না, আরেকটা ভেরিয়েবল নিতে হবে তো, এক্স ওয়াই, জেড সমান সমান এক্স প্লাস ওয়াই দিয়ে দেন। এবার রেজাল্ট কি আসে? বুলিয়ান। আসছে বুলিয়ান আসছে। এর টাইপ হচ্ছে ট্রু অর ফলস, মানে ট্রু অর ফলস হচ্ছে বুলিয়ান, মানে Boolean ট্রু অর বলবো। ফলস হলে এটাকে বুলিয়ান টাইপ, বুলিয়ান ডাটা টাইপ বলে, ঠিক আছে? বুলিয়ান ডাটা টাইপের মধ্যে একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে স্ট্রিং, তারপর একটা হচ্ছে যে বুলিয়ান। বুলিয়ান মানে কি? ট্রু অর ফলস, ঠিক আছে? ডাটা টাইপস এর মধ্যেই আছে এগুলা। এখানে মূলত আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, যেখানে এটা যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে দুইটা ইকুয়াল দিয়ে আমার শুধুমাত্র ডাটা টাইপের কি করা হয়, ডাটা টাইপটা করা হয় না, শুধুমাত্র ভ্যালুটা অ্যাসাইন হয়, মানে ভ্যালুটাকে মূল্যায়ন করা হয়। কিন্তু তিনটা ইকুয়াল দিয়ে কি বুঝে জানেন? তিনটা ইকুয়াল মানে হচ্ছে যে ইকুয়াল ভ্যালু এন্ড ইকুয়াল টাইপ। এখানে দুইটা দুই রকম, এই জন্য এখানে ফলস আসছে। আপনি 10 দেন, এটাও 10। এখন এখানে ফলস আসছিল না প্রথমে? হ্যাঁ, এবার এবার ট্রু আসবে মনে হয়, দেখছেন? এবার এবার true। ট্রু আসছে। এবার ট্রু কেন আসছে? ট্রু আসার দুইটা কারণ ভ্যালুই হচ্ছে সমান। var x এর ভ্যালুও 10, y এর ভ্যালুও 10 এবং দুইটার টাইপই একই রকম, ঠিক আছে? এবার এখানে যদি একটা যদি সিঙ্গেল কোটেশন যদি বসায় দেন, এবার দেখেন কি হয়। এইবার এইবার আবার দেন, এবার ফলস আসছে। দুইটা দুই রকম, একটা হচ্ছে স্ট্রিং টাইপ, একটা হচ্ছে নাম্বার টাইপ। নাম্বারটা ইয়েস স্যার। তাহলে তিনটে ইকুয়াল দিয়ে বোঝায় কি? তিনটে ইকুয়াল দিয়ে বোঝায় একটা ভেরিয়েবলের সাথে একটা ভেরিয়েবল কম্পারিজন করতে গেলে বোঝায় দুইটা সেম টাইপের ভ্যালু এবং সেম ভ্যালু সেম ডাটা টাইপ হইতে হবে। তখন সেটাকে আমরা যদি আমরা চেক করতে চাই ভ্যালু দুইটা, মনে করেন সাপোজ যে কোনো দুইটা ভ্যালু আছে, এই দুইটা ভ্যালুর মান ডাটা টাইপ এবং ভ্যালু ইকুয়াল কিনা সেটা চেক করার জন্য আমরা তিনটা ইকুয়াল সাইন ব্যবহার করি। আর এখানে এক্সক্লেমেশন ইকুয়াল দিয়ে বোঝায় নট ইকুয়াল, তার মানে x নট ইকুয়াল y, ঠিক আছে? এখানে আমি বললাম কি, এখানে যদি লগ দেন, দেখেন লগ দেন x নট ইকুয়াল টু y, এটার মান আসবে কত? ট্রু, সরি ফলস আসছে, x নট ইকুয়াল y, ফলস আসছে, কারণ দুটো দুই রকমের ডাটা টাইপ। আর দেন এবার ট্রু আসছে, তখন আসে না কারণ ওটা একটা স্ট্রিং ছিল, এই জন্য দুইটা দুই রকম। এবার ট্রু আসছে, সঠিক। আমার লজিকটা কি আছে এখানে? সঠিক আছে। আমি বলছি x নট ইকুয়াল টু y, ট্রু। অনুরূপ ভাবে x নট ইকুয়াল, এই যে নট ইকুয়াল কি আছে? ভ্যালু এন্ড নট ইকুয়াল ডাটা টাইপ, ঠিক আছে? নট ইকুয়াল টু ভ্যালু, নট ইকুয়াল টু টাইপ। তারপরে গ্রেটার দেন অপারেটর আমরা জানি, লেস দেন অপারেটর সম্পর্কে আমরা জানি। এটা সমান হচ্ছে লেস দেন ইকুয়াল টু, সরি গ্রেটার দেন ইকুয়াল টু, এটা দ্য মান হচ্ছে কি লেস দেন ইকুয়াল টু। এটা হচ্ছে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর, ঠিক আছে? এই টার্নারি অপারেটরটা ব্যবহার করা হয়, আমরা এতদিন জানি এটা প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু এখানে আইসা শিখতেছেন এটা হচ্ছে টার্নারি অপারেটর। মজার বিষয় হচ্ছে এই টার্নারি অপারেটরটা আমরা কি বলি? প্রশ্নবোধক চিহ্ন বলি, কিন্তু এখানে আইসা এটা টার্নারি অপারেটর। কেন টার্নারি অপারেটর? কেন টার্নারি অপারেটর হচ্ছে শর্টকাটে আমি যখন কোন একটা কন্ডিশন চালাবো তখন এই টার্নারি অপারেটরটা ব্যবহার করতে পারি। এই টার্নারি অপারেটর দিয়েই হয়ে যায় আমরা যখন ফর লুপ বা যখন একটা কন্ডিশন চালাই আর কি। হ্যাঁ, ইফ এলস কন্ডিশন যখন চালাই তখন এক লাইনে যদি কোনো একটা কিছু যদি করতে যাই তখন টার্নারি অপারেটর আমরা ব্যবহার করতে পারি। তো অ্যারিথমেটিক অপারেটর আছে, দেখছেন অ্যারিথমেটিক অপারেটর মতো তো বলছিলাম, এগুলো তো গেছি অলরেডি, এগুলো গেছে। আর অনেক কিছু বাকি আছে এখানে, এই যে অপারেটর প্রেসিডেন্স ভ্যালু, বহুত কিছু আছে, এগুলো পড়তে হবে আপনাদেরকে, এগুলো পরে পরে দেখতে হবে। বিশাল ব্যাপার স্যাপার। আল্লাহ যদি বাঁচায় রাখে এগুলো পড়তে যাবেন, ঠিক আছে? করবেন। ডাটা টাইপ জানেন, ডাটা টাইপে আমরা একটু যাই। জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপস কি কি? জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড, জাভাস্ক্রিপ্ট ডাটা টাইপের মধ্যে বলতেছে জাভাস্ক্রিপ্ট ইজ ভেরিয়েবলের কথা বলছে, বলছে যে ক্যান হোল্ড মেনি ডাটা টাইপস, নাম্বারস, স্ট্রিংস, অবজেক্টস এন্ড মোর। নাম্বার টাইপ কি? var length ইকুয়াল টু বলছে 16, এটা একটা নাম্বার টাইপ। তারপর var last name ইকুয়াল টু দুটো ডাবল কোটেশনের ভিতরে একটা নাম দিছে, এটা হচ্ছে কি স্ট্রিং টাইপ। var x ইকুয়াল টু দুটো কার্লি ব্রেস দিছে, কার্লি ব্রেসের ভিতরে প্রপার্টি এবং ভ্যালু আছে, এটা হচ্ছে যে একটা অবজেক্ট। জাভাস্ক্রিপ্টের জন্য এটা একটা কি
অবজেক্ট, এক্স কি একটা অবজেক্ট। The concept of data types. In programming, data types is an important concept. To be able to operate on variable, it is important to know something about the type. Without data types, a computer cannot safely solve this. Proper data type ছাড়া কম্পিউটার এটাকে কখনোই সলভ করতে পারবে না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে সলভ করতে পারে না। খুবই মজার বিষয়। এরপরে চলে আসি ডাটা টাইপ সম্পর্কে আপনারা শিখবেন। জাভাস্ক্রিপ্ট এখান থেকে এই ওয়েবসাইটে যাবেন, আমার মতে আপনাদের জন্য এই ওয়েবসাইটটাই বেটার। এই ওয়েবসাইটে গিয়ে জাভাস্ক্রিপ্টের যে ডাটা টাইপস আছে, বেসিক অবজেক্ট, তারপরে অনেক কিছু আছে দেওয়া আছে, এগুলো সম্পর্কে আছে। কন্ডিশনাল এবার আমরা ফাংশনে চলে যাব নাকি স্টেটমেন্টে চলে যাব? আমরা বেসিক ফাংশনে কোথায় সরি এবার হচ্ছে ফাংশনস। এখানে দেওয়া আছে জাভাস্ক্রিপ্টের ফাংশন। ফাংশন কি? a block of code যে একটা নির্দিষ্ট কাজকে পারফর্ম করে, একটা নির্দিষ্ট কাজকে সে সম্পন্ন করে। ফাংশন, বিষয়টা বুঝছেন? ফাংশনের কাজ হচ্ছে যেখানে একটা নির্দিষ্ট কাজকে সে কি করবে, সম্পূর্ণ করবে। তো এই জাভাস্ক্রিপ্টের ফাংশনটার কাজ মানে ফাংশনটার ডেফিনিশনটা বুঝছেন? বুঝছেন কিছু জাভাস্ক্রিপ্টের ফাংশন? হ্যাঁ, ফাংশন অর্থ হচ্ছে কার্যক্রম। কার্যক্রম, যে কোনো একটা কাজ, মানে বুঝলি না যে আমাদের এই যে প্রতিষ্ঠানে আজকে একটা ফাংশন আছে। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ফাংশনের মানে হচ্ছে যে a block of code, a block of code ফাংশন। আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশন লেখার জন্য ফাংশন হচ্ছে যে কি a block of code, ফাংশন। a block of code is called function এবং সে a block of code is called a function and performs a task defined within the block code, within the block, ঠিক আছে? যদিও ইংরেজি একটা ভালো একটা পারি না, ঠিক আছে, এভাবে লিখলাম আর কি। তা আমি ডেফিনিশনটাকে এভাবে বললাম, a block of code is called a function and performs a task defined within the block. কথাটা কি ভুল বলছি? লাইনটা কি শুদ্ধ আছে? সেন্টেন্সটা লিখছি যে ঠিক আছে স্যার। তাহলে আমরা টুমরো বানান জানি কি? টুমরো QMO আচ্ছা, ফাংশন হচ্ছে কি একটা ব্লক অফ কোড যেটা কি একটা নির্দিষ্ট কাজকে সম্পন্ন করে, যেটা ব্লক অফ কোডের ভিতরে ডিফাইন করা থাকে। তো ফাংশনকে ডিক্লেয়ার করতে হলে, ফাংশন লিখতে হলে ফাংশন লেখার নিয়ম কি? প্রোগ্রামিং এর ভাষায় ফাংশনকে বলা হয় ডিক্লেয়ার করা। ফাংশনকে ডিক্লেয়ার কিভাবে করতে হয়, ঠিক আছে? হাতে এটা কি? হাতে এটা কি? ফাংশনকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিক্লারেশন করা হয়, ডিক্লেয়ার করা বলে। ফাংশনের তো আমরা ম্যাথ করতে পারবো, এরকম কিছু ওইরকম কিছু না, ওইটা ওই ফাংশন না। ফাংশনকে আমরা ডিক্লেয়ার করবি, ডিক্লেয়ার এ ফাংশন অথবা রাইট এ ফাংশন, ডিক্লেয়ার এ ফাংশন or write a function. এখন ধরেন আমি একটা ফাংশন লিখবো যেটা আমাকে একটা কাজ করে দিবে। মনে করেন সাপোজ ফাংশন একটা লিখবো যেটা দিয়ে আমি যে নাম লিখবো সেই নামকে সে কি করবে, আমাকে শো করবে, ঠিক আছে? সাপোজ তাহলে বললাম যে একটা ফাংশন লিখতে হলে প্রথমে একটা কিওয়ার্ড লাগে যার নাম হচ্ছে ফাংশন। ফাংশন নামে একটা কিওয়ার্ড লাগে, তারপরে ফাংশনের জন্য একটা নাম দিতে হয়, ঠিক আছে? তো ভেরিয়েবল লেখার ক্ষেত্রে যেরকম একটা নিয়ম মেনে চলতে হয়, ফাংশন লেখার ক্ষেত্রেও সেরকম একটা নাম মেনে চলতে হয়, যা প্রিন্ট মাই নেম। এরকম একটা ফাংশন লিখে একটা নাম দিতে হয়। ফাংশন লেখার জন্য
ডিক্লেয়ার করার জন্য প্রথমে ফাংশন কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, তারপরে ফাংশনের একটা নাম দিতে হয়, তার ভিতরে কি থাকে, দুটা প্যারেনথেসিস থাকে, এবং এই দুইটা প্যারেনথেসিসের বাইরে দুইটা কার্লি ব্রেস দিয়ে এখানে কোড লিখতে হয়। ঠিক আছে, ডু দিস। এখন এর ভিতরে যা লিখবো এটাই হচ্ছে ব্লক। এই যে ফাংশন নেমে হচ্ছে, এটাকে ফাংশন নেম বলে, তার ভিতরে দুইটা কার্লি ব্রেস দিছি, এইটাকে বলা হয় মূলত ব্লক। ঠিক আছে, ফাংশনের মধ্যে এই ব্লক, এই ব্লকে যা আছে সে তাই করবে। ঠিক আছে, আমি বলছি কি ফাংশনে প্রিন্ট মাই নেম, তাহলে আমার ফাংশনের নাম দিছি কি প্রিন্ট মাই নেম। তো ফাংশনের নাম দিয়ে বুঝতেছি সে কি করবে, আমার নামকে সে প্রিন্ট করবে। ঠিক আছে, তো সাপোজ আমি বললাম ফার্স্ট নেম ইকুয়াল টু কি, হাসান দিলাম। ঠিক আছে, হাসান। তো সেকেন্ড নেম দিলাম, লাস্ট নেম দিলাম, মনে করেন কি মাহমুদ দিলাম। ঠিক আছে, এবার আমি লক করতে বললাম কনসোল ডট, মামাকে বলো লক করতে বললাম কাকে, ফার্স্ট নেম। ঠিক আছে, দুইটা কনক্যাটেনেশন অপারেটর, অপারেটর দিতে হবে, তারপরে দুইটা কার্লি একটা ব্ল্যাঙ্ক স্পেস নিলাম। ঠিক আছে, একটা এমটি স্ট্রিং নিলাম, নেওয়ার পরে আমি বললাম যে কি লাস্ট নেমকে দিলাম। এখন সে আমাকে এই কাজটা করে দেখাবে। এখন যদি এরকম হয়, এখন কি ফাংশনটা কাজ করবে আসলে? দেখেন তো, এখানে ফাংশনের প্রথম নাম কি তরিকুল ইসলাম, ফার্স্ট নেমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে তরিকুল ইসলাম, এবং লাস্ট নেম ডিক্লেয়ার করা আছে। একটা মিনিট ওয়েট করেন তো। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষণীয় আছে, একটা হচ্ছে প্রথমে কিন্তু একটা ভেরিয়েবল কিন্তু আমরা এখানে নিয়েছিলাম যার নাম হচ্ছে ফার্স্ট নেম দিয়ে তরিকুল, দ্বিতীয় নাম হচ্ছে ইসলাম। এখানে আবার পরে একটা ফাংশনের মধ্যে আমি একটা নাম নিছি ফার্স্ট নেম, সেম ভেরিয়েবল নিছি যেটার নাম হচ্ছে হাসান, যেটাতে ভ্যালু অ্যাসাইন করছে হাসান, পরেরটাতে লাস্ট নেম ভেরিয়েবলে অ্যাসাইন করছে মাহমুদ। এবার মজার ব্যাপারটা এখানে দেখেন যে অলরেডি একটা জায়গায় একটা নাম অন্য রকম নাম, সেম ভেরিয়েবল অন্য রকমের নাম ডিফাইন করা আছে, আরেকটা জায়গায় এসে সেম ভেরিয়েবল অন্য নাম ডিফাইন করা আছে, এবং লক করছি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমে লক করছি। এখন তাহলে আমার ফাংশন লেখাটা শেষ, এখানে এসে ব্লক অফ কোড স্টেটমেন্টটা শেষ হয়ে গেছে, এখানে ব্লক অফ কোড শুরু, এখানে ব্লক অফ কোড শেষ। ঠিক আছে, তো শেষ হওয়ার পরে এখন ফাংশন তো লিখলাম, ফাংশন লেখার পরে ফাংশনটা যদি কাজ করতে হয় তখন এই ফাংশনটাকে কল করতে হবে, নতুবা ফাংশনটা কাজ করবে না। কল ফাংশন, তাহলে আমার ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট মাই নেম, প্রিন্ট মাই নেম ফাংশনটাকে দুটো প্যারেনথেসিস দিয়ে কল করে দেন। এবার দেখেন সে আমাকে কি আউটপুটটা দেখায়। আমরা টার্মিনালটা ওপেন করি, টার্মিনালটাকে আমি একটা কাজ করি, আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমার একটা টার্মিনাল আছে, টার্মিনালটাকে আমি ওপেন করে নিচ্ছি, git bash share দিয়ে আমি ওপেন করে নিচ্ছি, git bashটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। বারবার টার্মিনাল এখানে ওপেন করাচ্ছে, এখানে করাটাই বেটার। তো এখানে ওপেন করলাম, যদি লিনাক্স হইতো তাহলে আমি আপনাদেরকে আরো সুন্দর করে জিনিসটা বুঝাতে পারতাম, জুম করে দিচ্ছি। ঠিক আছে, এলএসডি দেখি যে কি আছে, মেইন.js আছে, হ্যাঁ ওকে। দেখেন আমি বললাম নোড, বললাম main.js, এখন আমি ফাইলটাকে রান করতেছি, দেখেন আমাকে কি কি আউটপুট দেখায়। প্রথমটা হচ্ছে ট্রু, দ্বিতীয়টা হচ্ছে হাসান মাহমুদ। কারণ এখানে কল করছি, লগইন কয়টা করছি দেখেন, এখানে লগ আছে কয়টা, এখানে টোটাল আমার টেক্সটের মধ্যে, আমার এর মধ্যে ফাইলের মধ্যে লগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে এই যে x নট ইকুয়াল টু y, এটার ভ্যালু আমাকে প্রিন্ট করছে। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে ফাংশনের ভিতরে প্রিন্ট মাই নেম ফাংশনের ভিতরে আমি আবার লগ করছি, যেখানে আমি কি দিছি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিছি ফাংশনকে লক করার জন্য, ফাংশনের ভিতরে কাজ করতে দিছি। এখন পরে আমি ফাংশনটাকে ডিফাইন করার পরে কি করছি, ডিক্লেয়ার করার পরে আমি ফাংশনটাকে কল করছি। এখন এবার দেখেন এখানে শুধুমাত্র এবার রেজাল্ট আসছে একটা, কারণ আগেরটা আমি কমেন্ট আউট করে দিছি, হাসান মাহমুদ আসছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ফাংশনের ভিতরে যে লগইন করলাম, ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম হাসান এবং মাহমুদ দেখাইছে, হাসান এবং মাহমুদ দেখাইছে কেন, আমি তো সেম নামে তো আরেকটা লিখছিলাম, আরেকটা স্যার এটা তো ব্লকের ভিতরে আছে, এইজন্য ওইটাই ধরছে শুধুমাত্র। হ্যাঁ, এই জন্য এই ব্লকের ভিতরে আছে। এখন আমি যদি এই দুটাকে যদি না করতাম, হ্যাঁ, এখন দেখেন আমাকে কি দেখাইতো। পিছনেটা টানিয়ে নিয়ে আসছে।
হ্যাঁ উপরেরটা টানে নিয়ে আসছে। এখন হুম। এর ভিতরে এই যে কাজটা হয়েছে এইটাকে বলা হয় স্কোপ। স্কোপ। স্কোপ, হ্যাঁ। স্কোপ দুই প্রকার, একটা হচ্ছে গ্লোবাল স্কোপ, একটা হচ্ছে লোকাল স্কোপ। লোকাল জিনিস কি বুঝি? লোকাল মানে আমার স্থানীয় যে আছে সেই তো লোকাল, তাই না? হুম। আপনার এলাকায়, আপনার এলাকাতে এরিয়ার মধ্যে আপনার স্থানীয় বাসিন্দা যারা তারা আপনার লোকাল। এখন আমি যদি তাহলে চাই হাসান মাহমুদ ছিল স্যার লোকালের মধ্যে। হাসান মাহমুদ এখন লোকালের ভিতরে, হাসান মাহমুদ ছিল লোকালের মধ্যে, হুম। যার কারণে সে এখন দেখেন সে কি করছে, আমি যখন ফাংশনটা কল করছি তখন সে হুম। দেখতেছে লক করতে বলছি, ফাংশনকে বলছি লক করো, কাকে? ফার্স্ট নেম এবং Last name, লাস্ট নেমকে last name। কনকেট করে লক করো। হুম। ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে যোগ করে মানে একসাথে এক লাইনে প্রিন্ট করতে বলছি, লক করতে বলছি। এখন সে দেখতেছে এটা যখন করতে বলছি তখন সে চেক করছে কি, সে চেক করে দেখছে ওর ভিতরে লোকালের মধ্যে ফার্স্ট কেউ নেম, আছে কিনা। এর ভিতরে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে কিনা সেই লক করে দেখছে, চেক করে দেখছে, হুম। দেখে যে ফার্স্ট নেম লাস্ট নেম ওর ভিতরে নাই। তাহলে সে হুম। কি করছে, উপরের দিকে চলে গেছে। উপরের দিকে আয়সা দেখতেছে কি এই ফার্স্ট নেম লাস্ট নেম কোথায় আছে। আয়সা উপর থেকে আয়সা দেখেছে কি এখানে ফার্স্ট নেম ভ্যারিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করা আছে এমডি তরিকুল, দ্বিতীয় জায়গায় দেখা আছে ডিক্লেয়ার করা ইসলাম। যার কারণে এখন কি করছে, সে এই ভ্যালুটাকে এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবলকে নিয়ে নিছে, নিয়ে প্রিন্ট করে দিছে তরিকুল ইসলাম, ঠিক আছে? Yes. এটাকে বলা হয় যে স্কোপ। এখানে তরিকুল ইসলাম, এই যে এই ভ্যারিয়েবল দুইটা ডিফাইন্ড ফাংশন কি করা হয়েছে, ডিফাইন্ড ইন গ্লোবাল স্কোপ। আর এইখানে ভেরিয়েবল দুইটা এটা হচ্ছে লোকাল। লোকাল স্কোপ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে জাভাস্ক্রিপ্টে স্কোপ বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে স্কোপ, লোকাল স্কোপ এবং গ্লোবাল স্কোপ, অথবা বলতে পারেন লোকাল ভেরিয়েবল অথবা গ্লোবাল ভেরিয়েবল, যাই বলেন। এটা এখন এই যে ফার্স্ট নেমটা, এটার লোকাল ভেরিয়েবল হচ্ছে প্রিন্ট মাই নেম ফাংশনের লোকাল ভেরিয়েবল হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে যে লোকাল ভেরিয়েবল, এই দুটো হচ্ছে লোকাল ভেরিয়েবল। এবং এখানে এই দুটো ভেরিয়েবল হচ্ছে যে গ্লোবাল স্কোপ, মানে গ্লোবাল ভেরিয়েবল। বিষয়টা বুঝছেন? জি স্যার। স্যার এরকম বললেই তো হয় যে ব্লকের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে লোকাল, হ্যাঁ, আর ব্লকের বাইরে যেগুলো থাকবে সেটা হচ্ছে গ্লোবাল। গ্লোবাল। হ্যাঁ। কি হিমেল জি স্যার বলুন। কথা বলেন না কে? মুখের ভাষা বন্ধ হয়ে গেছে ওটা নাকি? হ্যাঁ, মুখের ভাষা বন্ধ হয়ে গেছে না, সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। না স্যার, একটু কেমন জটিল লাগছে? হিসাব নিকাশ তো স্যার, এই ক্ষেত্রে স্যার মাথার মধ্যেও ঢোকে অল্প অল্প। আর আমরা তো আগে এগুলা আমি তো জানিই না, ইমেল করছে কিনা আমার ধারণা নাই। আমি নিজেও প্যাঁচ খাইয়া ফেলি, আপনাদের কথা বাদ দেন, আমার কথা বলেন। আমি নিজে প্যাঁচ খাইয়া যাইগা, আমার নিজের মধ্যে প্যাঁচকি লেগে যায় পুরা, কি করবো আর, বুঝছেন? আমিও মাঝে মধ্যে এরকম কাজ করতে গিয়ে উল্টা পাল্টা করে ফেলাই। আসলে স্যার এই এক একটা ল্যাঙ্গুয়েজের উপরে অনার্স করা লাগবে স্যার। রাইট, অনার্স করা লাগবে। তবে যদি আপনি যদি সিটা শিখেন, সি হুম। ল্যাঙ্গুয়েজটা যদি ভালো করে যদি শিখেন 6 মাস, ভালো করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে সি এর উপর যদি মনে করেন 1000 মতো যদি আপনি যদি প্রবলেম সলভিং করতে পারেন, কোনো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর আপনার কাছে কিছু মনে হবে না, পানির স্যার মনে হবে। সিটা শেখা লাগবে স্যার, ওই ইন্টারের বইয়ের মধ্যে সির একটা চ্যাপ্টার আছে তো। হ্যাঁ, সি আছে, সি শিখতে পারেন, অথবা সি এর জন্য তামিম শাহরিয়ার সুবিনের ওই বইটা কিনবেন, কিনে পড়বেন কিছু কিছু স্যার বই জিনিস। স্যার বই ছাড়া এই ওয়েবের মধ্যে কি আছে স্যার? এই যে কিছুক্ষণ আগে একটা দিয়েছেন না, ওই জাভাস্ক্রিপ্ট একটা দিয়েছেন না, লিংক, এরকম কোন সুবিধার ইয়েও আছে, চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ফুল কোর্স দেওয়া আছে। আসলে ইউটিউব চ্যানেল দেখার মতো সময় হয় না, ইউটিউব ভিডিও চ্যানেল দেখার দেখে মতো। ভাই, চ্যানেল দেখে সময় নাই এরকম এত কিছু করার। সব তার চেয়ে বরং আমি প্রেফার করি সামনে একটা বই রাখবো, বইটা পড়বো, পরে পরে দেখে দেখে কোড লিখে লিখে শিখবো প্রথম প্রথম। পরে দেখবেন প্র্যাকটিস করতে করতে দেখবেন সব মুখস্থ হয়ে যাচ্ছে, অটোমেটিক মুখস্থ হয়ে যাচ্ছে। স্যার একটু আগে বই, একটা লিংক দিলেন না একজনের, ওই যে হ্যাঁ ওইরকম কোন লিংক আছে কিনা, এরকম কোন লিংক আছে কিনা সির জন্য? হ্যাঁ আছে এখানে। একটা দেন, যে তাদেরকে দেখা বাংলায় হোক বা ইসে হোক, না ইংলিশে কিনা সি। তামিম শাহরিয়ার সুবিন, এই সিটে সার্চ দেন, বই একটা কিনে ফেলাবেন তামিম শাহরিয়ার সুবিনের। এখানে দেখেন
বইটা আছে, সি প্রোগ্রামিং এর উপরে যে বইটা আছে গুগল ডকের মধ্যে, এটা ফ্রিতে আছে, আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তামিম শাহরিয়ারের কম্পিউটার প্রোগ্রামিং, এই বইটা আপনারা কিনবেন। আমার মতে প্রোগ্রামিং বইটা কিনলেই ভালো হবে, বইটা কিনে ব্যবহার করবেন, ঠিক আছে? নাম স্যার এটা কি হবে? তামিম শাহরিয়ার তামিম শাহরিয়ার সুবিন। সুবিন। হ্যাঁ, উনি উনি কোথায় আছে জানেন? উনি একটা ইয়েতে আছে, সিঙ্গাপুরে আছে উনি। একটা বিশাল হাই অ্যামাউন্টের একটা, উনি একজন ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার তো স্যার অনেক বই আছে, পাইথন নিয়েও বই আছে, স্যার প্রোগ্রামিং আরো বই আছে। সুবিন ভাইয়ের অনেক বই আছে, বুয়েটের স্টুডেন্ট ছিল সম্ভবত, পসিবিলিটি খেয়াল নাই। এই মানুষটা অনেক কিছু করছে স্টুডেন্টদের জন্য। এইসব মানুষগুলোর কারণে আজকে বাংলাদেশে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এত পরিচিতি, এত বিস্তৃত ইয়া পাইছে, মার্কেট পাইছে। নাহলে এগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি আপনি হয়তো জানতামই না, এইসব মানুষের কারণে আমরা পাইছি, নাহলে পাইতাম না। এখানে বইটা আছে, এখান থেকেও নিতে পারেন, স্যার লিংকটা একটু শেয়ার দেন তো স্যার। অথবা দেখেন, আপনাকে দেখাই cpbook.subin.com, এখানে যাবেন, এই ওয়েবসাইটে যাবেন। সিপি বুক, এই বইটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এবং এখানে হার্ড কপিটা কিনলে বেটার হবে। আপনি হার্ড কপিটা এখানে বসে ক্লিক করেন, ডকুমেন্টে ক্লিক করে আপনার বাসায় নিতে পারবেন আপনার এখানে, ঠিক আছে? এখানে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে, যে কথা স্যার আমাদের এদিকে অনলাইনে অর্ডার আসে না স্যার। অনলাইনে অর্ডার আসে না? আসবে আসবে। না ঢাকায় কে জানি গেছে, আপনাদের ব্যাচের কে জানি গেছে। একটু আনা যায় তো। আর সমস্যা নাই, আমি ওই অন্যভাবে আনাই নেবো। ওই যে বরিশালে আমরা কম্পিউটার মালামাল আনি না, ওই দোকানে ঠিকানা দিয়ে দেবো, ওইখানে আসবে, ওখান থেকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, ওখান তাহলে থেকে। সুবিধা হবে। হুম। স্যার এই লিংকটা দেন, স্যার এই লিংকটা একটু দেন স্যার, চ্যাট বক্সে দিয়ে দেন। এগুলো দরকার আছে, অনেক সময় দেখা যায় ভিডিও দেখার সময় হয় না, এই বই থেকে দেখে কি করা যায়। আমার মতে বই থাকাটা ভালো, যদি পারেন এই বইটাও কিনবেন। আমার কাছে অনেক জাভাস্ক্রিপ্ট পুরনো স্যার? বই আছে, হুম। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট কথা বলছি। আমার কাছে অনেক পুরনো বই আছে, ওই যে সি ল্যাঙ্গুয়েজের পুরনো বই আছে, অনেক পুরনো বই। আমার কাছে একটা বই আছে, তবে সেটা সি না, তবে সি প্লাস প্লাস। এর চেয়ে সি এর জন্য ওই যে তামিম শাহরিয়ার সুবিনের বইটা কেনাটা বেটার। আমার কাছে আরো একটা বই আছে, যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে তামিম শাহরিয়ার সুবিনের কম্পিউটার, আপনার হচ্ছে যে এটা হচ্ছে কি অ্যালগোরিদমের বই। ভাই সি না পারার কারণে উনি এখানে অ্যালগোরিদম করছে সি দিয়া, বুঝছেন? এখন আমি সি তো পারি না, সি না পারার কারণে আমি ওইগুলো করতে পারতেছি না। আমারও সিটা ভালো করে শেখা লাগবে, যদিও সি না পারলেও আমি এগুলো পারি। এই যে আমি তো পিএইচডি পারি, পিএইচডি করছি, তো তো সি তো কিছুটা হইলেও পারি। সি যখন পারি আর পিএইচডি যখন পারি, পিএইচপি করতে আসছে সি ল্যাঙ্গুয়েজ থেকে, তো সি এর মোস্ট অফ দ্য জিনিসই কোথায় আছে? পিএইচপি তে আছে। তো আমি এগুলো পারি মোটামুটি। আন্ডারস্ট্যান্ডিং বেসিক এর জন্য অবশ্যই সি প্রোগ্রামিংটা শিখবেন। আমার থাকবে, সাজেশন থাকবে, অবশ্যই এই জগতে ওয়েব ডেভেলপমেন্ট জগতে যদি নিজেকে শাইন করতে চান, অবশ্যই কম্পিউটার প্রোগ্রামিং এর দিকে নজর দিবেন। কারণ ওয়েব ডেভেলপমেন্ট ওয়ান কাইন্ড অফ কম্পিউটার প্রোগ্রামিং। আপনি যখন একটা ওয়েবসাইট ডাইনামিক্যালি বানাচ্ছেন, সেটাও একটা কম্পিউটারের মধ্যে চলতেছে, এটাও একটা কম্পিউটার প্রোগ্রামিং। কেন প্রোগ্রামিং? ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু একটা কম্পিউটার প্রোগ্রামিং, জানেন? আপনি যেটা বানাচ্ছেন সেটা অ্যাপ্লিকেশন, সেটাও একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন। আপনি যে ওয়েবসাইটটা বানাচ্ছেন, ঠিক আছে, এই ওয়েবসাইটটা কি একটা কম্পিউটারে চলতেছে না? তাহলে কম্পিউটারে চলতেছে, একটা ডোমেইনের মাধ্যমে তো চলতেছে, তাহলে এটা একটা অ্যাপ্লিকেশন না? জি। তাহলে এটা তো কম্পিউটারের একটা সফটওয়্যার, ঠিক আছে? এই যে ব্রাউজার একটা সফটওয়্যার, আমাদের জুম একটা সফটওয়্যার, ঠিক আছে? এরকম এই যে ভিএস কোড, এটা একটা সফটওয়্যার। তাহলে কম্পিউটারের ভিতরে, ওয়েবের ভিতরে যেটা থাকবে, ওয়েবের মধ্যে যেটা অ্যাপ্লিকেশন আছে, এটা সফটওয়্যার নয় কেন? এটাও তো একটা সফটওয়্যার, ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার। এটাও তো একটা কম্পিউটারের মধ্যে চলতেছে, কম্পিউটার ছাড়া তো আর এটা চলতেছে না, কম্পিউটারের মধ্যেই চলতেছে। যেটা আমরা একটা মাধ্যম ব্যবহার করি, যার নাম হচ্ছে ব্রাউজার। অন্য একটা ব্রাউজারের মাধ্যমে আমরা ব্যবহার করতেছি, অন্য একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের সফটওয়্যারটা আমরা চালাচ্ছি, ঠিক আছে? ওয়েব ডেভেলপমেন্টও একটা প্রোগ্রামিং এর মধ্যে পড়ে, কারণ ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলেই আপনার প্রোগ্রামিং লাগবে। শুধু যে কম্পিউটার ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানানোর জন্য কম্পিউটার প্রোগ্রামার হইতে হবে এমন না। আপনি দেখবেন বড় বড় প্রোগ্রাম, অনেক প্রোগ্রামার আছে যারা ওয়েবের উপর কাজ করতেছে, ওরাও কিন্তু প্রোগ্রামার। স্যার এই লিংকে তো স্যার ওই পিডিএফ এর বইটা নাই।
লিংকের মধ্যে পিডিএফ এর বইটা নাই। না, হার্ড কপিতে ক্লিক করলে একদম অন্য পেজ আমার আসে। স্ক্রিন এই যে এটা দেখেন, এই যে উপরে যান স্যার, cpbookshubin.com হ্যাঁ এখানে যান। ওই এই জায়গায় উপরে পিডিএফ হ্যাঁ ডাউনলোড। পিডিএফ ডাউনলোডে ক্লিক দেন। এটার জন্য মনে হয় কত টাকা, 25 টাকা। পিডিএফ বইটির মূল্য 25 টাকা মাত্র। সেটি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে এই নাম্বারে। এই নাম্বারটা আপনি বিকাশে পাঠাতে পারবেন। মোবাইলে সরাসরি টাকা না পাঠিয়ে বিকাশের মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ রইল। যাদের পক্ষে এই মুহূর্তে বিকাশে পেমেন্ট করা সম্ভব নয় তারাও ডাউনলোড করতে পারবেন, পরে কোনো এক সময় পেমেন্ট করলেও চলবে। আপনি যে কোনো সময় এটার জন্য একটা পেমেন্ট দিতে পারেন, তবে যদি না দেন তাতে কোনো সমস্যা নাই। এই মানুষটা প্রোগ্রামার, উনি এই বইটা কি করছে, এই বইটা কি করে দিছে জানেন? এই বইটা ফ্রি করে দিছে। স্যার আবার একটু দেখান তো স্যার, আমার এই জায়গায় তো এরকম আসে না। আরে মেনুতে যান, মেনুতে গেলেই তো এখানে আছে পিডিএফ ডাউনলোডে ক্লিক দেন না। পিডিএফ ডাউনলোড, হ্যাঁ পিডিএফ ডাউনলোড করতে গেলে লেখা এটা আছে। আসছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পিডিএফ ডাউনলোড তো পাইছি। হুম। আপনার আপনি আসছে চাইলে 25 নিচে টাকা দিয়ে, আপনি 25 টাকা দিয়ে বইটা ডাউনলোড করতে পারবেন। বইটা ডাউনলোড করতে হলে এখানে আপনার নাম এবং আপনার ইমেল আইডি দিবেন, তারপর কান্ট্রি দিবেন, তারপর ডাউনলোড নাও বাটনে ক্লিক দিবেন। আমার নাম দিয়ে দিচ্ছি জসিম উদ্দিন, আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশ আপনি দিয়ে বলছেন যে দিলাম। 25 আমি টাকা ডাউনলোড বিকাশের মধ্যে পরিশোধ করা যাবে। আমি এই ডাউনলোড করে নাম্বারে নিচ্ছি। বইটা ডাউনলোড হয়ে যাচ্ছে, শুরু হয়ে গেছে ডাউনলোড। কম্পিউটার প্রোগ্রামিং সি এর উপরে। এখন আমি যদি না দেই, দায়িত্বটা আমার উপর থাকবে। ভাই উনি একটা জিনিস বানাইছে, উনারা 25 টাকা দিলে কি আমার লস আছে? না স্যার, হুম। না লস হবে কেন স্যার? উনাকে আমি 25 টাকা দিলে লস নাই, ঠিক আছে? তাহলে আমি পেমেন্টটা করে ফেলি বিকাশের মাধ্যমে, ঠিক আছে? আমিও দিয়ে দেবো এখনই। এখন ফাংশনে আপনি চাইলে অন্যভাবে চাইলে আপনি ডাটা নাম দিয়ে, এমন যদি হয় যে না আমি বললাম যে আমি ফাংশনের মধ্যে একটা জিনিস দিব, সেটা হচ্ছে যে ধরেন আমি আরেকটা ফাংশন লিখলাম, ফাংশন একটা নাম দিতে হয়, বললাম যে অ্যাড, ফাংশনের নাম দিলাম অ্যাড। এবার এখানে বললাম এ, আরেকটা বললাম এক্স বলে দিলাম। এবার আমি ফাংশনের মধ্যে ব্লক অফ কোড নিলাম, ব্লক নিলাম, একটা কার্লি ব্রেসের মধ্যে ব্লক নিলাম। ব্লক নিয়ে বললাম যে কি লগ এ প্লাস এক্স, লগ নিলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে, ফাংশনটাকে কল করতে হবে। ফাংশন দিয়ে কল করতে হবে, তার মানে আমার ফাংশনের নাম হচ্ছে অ্যাড। এখানে মনে করেন আমি দিলাম 5, আবার দিলাম 5, এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে? বুঝেন ভালো করে। আগের বার ফাংশনের মধ্যে শুধুমাত্র ফাংশন দিছি, একটা নাম নিয়েছিলাম, ডিক্লেয়ার করছি, তার ভিতরে ভেরিয়েবল দুইটা নিছি, দুইটা ভেরিয়েবলকে কনক্যাট করে নিয়েছিলাম। কিন্তু এইবারের অ্যাড ফাংশনের মধ্যে আমি দুইটা কি নিছি, অ্যাড ফাংশনের প্যারেনথেসিসের ভেতরে দুইটা ভ্যালু নিছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এক্স। এবং এখানে বলছি যে কনসোল ডট লগ এ প্লাস এক্স, তার মানে অ্যাড ফাংশনটা কি করবে, এ প্লাস এক্স এর ভ্যালুকে যোগ করে দিবে। এবং দেখেন ফাংশনকে কল করতে হবে, ফাংশন তো নইলে কাজ করবে না। তাহলে ফাংশনকে কল করলাম অ্যাড দিয়ে বললাম 5, এবার বললাম 5 কমা দিয়ে আবার 5। এখন এটা যদি আপনি যদি আউটপুট দেখতে যান, আউটপুট যদি দেখেন তাহলে অবাক, সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। কেন অবাক হবেন দেখেন। এখন আমি যদি আবার একইভাবে নোট main.js বের করে দেখেন, এবারে 10। ভ্যালু আসছে 10। এখানে কি হয়েছে ঘটনাটা? তাহলে এর মান ধরছে 5 আর x এর মানও ধরছে 5, হুম। অ্যাড করে নিছে। এইখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাড ফাংশনের ভিতরে আমি দুইটা কি নিছি, দুইটা নাম, দুইটা টেক্সট নিছি। অ্যাড ফাংশনের ভিতরে সিঙ্গেল কোটেশন মানে প্যারেনথেসিস, এটাকে বলা হয় প্যারেনথেসিস। প্যারেনথেসিসের ভিতরে দুইটা মান নিছি, দুইটা। এইখানে এই দুইটা জিনিসকে বলা হয় প্যারামিটার, ফাংশনের প্যারামিটার। এ এবং এক্স হচ্ছে যে কি প্যারামিটার, এবং এ এবং এক্স প্যারামিটারের মধ্যে আমি লক করে দিছি, এ কে যোগ করবে এবং এক্স কে যোগ করবে। এখন এখানে তো আমি ফাংশনের মধ্যে এ এবং এক্স নিছি, কিন্তু ফাংশনে যখন কল করছি তখন তো আমি এ এবং এক্স দি নাই, কি দিছি 5 এবং 5 দিছি। হ্যাঁ, এইখানে অ্যাড ফাংশনের ভিতরে 5 দিয়ে বোঝাচ্ছে প্রথম 5টার নাম মান হচ্ছে যে এ, প্রথম এ এর প্যারামিটারের মান হচ্ছে 5, এবং দ্বিতীয় এক্স প্যারামিটারের ভ্যালু হচ্ছে 5। এই জন্য সে কি করছে, দেখতেছে কি এই ফাংশনে যখন সে কল করছে দেখতেছে দুইটা প্যারামিটার আছে,
প্যারামিটার থাকার পর সে যখন কল করছি ফাংশনটা তখন দেখতেছে 5 এবং 5 আছে। সে কি করছে, উপরে গেছে, উপরে গিয়া দেখতেছে কি অ্যাড ফাংশনটা ডিক্লেয়ার করা হয়েছে এইভাবে, প্যারামিটার আছে দুইটা এবং দুইটা প্যারামিটারকে সে কি করছে, যোগ করে দিছে। সেজন্য সে কি করছে, 5 এবং 5 এর ভ্যালুকে কি করে দিছে, যোগ করে দিছে। প্রথমটার ভ্যালু এ, প্রথমটার প্যারামিটার এ, এর মানের জন্য প্রথম ভ্যালু কি সে অ্যাসাইন করছে। দ্বিতীয় প্যারামিটার হচ্ছে এক্স, দ্বিতীয় এক্স এর প্যারামিটার সে 5 কে অ্যাসাইন করছে। তারপরে সে এ এবং এক্স এই দুইটার ভ্যালুকে কাউন্ট করছে, মানে 5 এবং 5 কে যোগ করে দেখাইছে। বিষয়টা বুঝছেন? জি স্যার। এইখানে ফাংশনের ভিতরে অ্যাড ফাংশনের ভিতরে এ এবং এক্স এটা হচ্ছে কি প্যারামিটার, এটাকে কি বলা হয়, প্যারামিটার বলা হয়। ফাংশনের দুইটা প্যারামিটার আছে ফাংশনে, তার মানে বুঝলাম যে ফাংশনে আমি অন্য কিছুও করতে পারবো, রেফারেন্স দিতে পারবো, ঠিক আছে, এগুলো হচ্ছে রেফারেন্স। বিষয়টা বুঝছেন? জি স্যার। হ্যাঁ, এখানে দুটাকে, এখানে এই ফাংশনের ভিতরে এই দুটোকে বলা হয় প্যারামিটার, এবং এইখানে এই ফাংশনের ভিতরে যখন কল করছি তখন এই দুটোকে বলা হয় কি, ফাংশনের কি, ভ্যালু। ফাংশনের ভ্যালু। এটার জন্য কি একটা নাম জানি আছে, একটা ফাংশনের কি একটা নাম আছে, এটা কি বলে, কি ভ্যালু বলে না কি জানি বলে, স্মরণ করতেছে না। এটা হচ্ছে যে ফাংশন রেফারেন্স, আর এই যে ফাংশনের যে প্যারামিটার দিছে এটার एग्जांपल আছে এখানে। ফাংশনকে ইনভোকেশন, ইনভোকেশন মানে হচ্ছে কল করা, ইনভোকস মানে হচ্ছে কল, ফাংশনকে কল করা। ফাংশনের ভিতরে কয়টা প্যারামিটার নেওয়া যাবে? 3টা ফাংশনের মধ্যে সর্বোচ্চ 3টা না, ফাংশনের মধ্যে আপনি যে কটা প্যারামিটার চান নিতে পারেন, তবে 2-3টার বেশি প্যারামিটার না নেওয়াই বেটার। ঠিক আছে, 2-3টা ভ্যালু প্যারামিটারের বেশি না নেওয়াই বেটার। এখানে ফাংশনের প্যারান্থেসিস কিভাবে কিওয়ার্ড দিছে দেখেন, ফাংশনকে একটা ফাংশনের সিনট্যাক্স কি সেটা দিছে, বলছে প্রথমে একটা ফাংশন কিওয়ার্ড নিতে হয়, ফলোড বাই এ নেম, একটা নাম দিতে হয় ফাংশনের, নাম দেওয়ার পরে প্যারামিটার যদি লাগে তাহলে ফলোড বাই প্যারান্থেসিস, দুটো প্যারান্থেসিসের ভিতরে। স্যার এই নিচের দিকে দেয়া আছে স্যার, এটা নিচের দিকে দেখেন, এই যে এটা কি ভ্যালুর আগে এটা কি দেয়া? এই যে আর্গুমেন্টস, এই যে আর্গুমেন্ট, আর্গুমেন্টস, হ্যাঁ আর্গুমেন্ট আর দা ভ্যালু। হ্যাঁ, এই দুটো হচ্ছে ফাংশনের আর্গুমেন্টস, ঠিক আছে। হুম, যখন বলা হবে ফাংশনের আর্গুমেন্টস, ঠিক আছে, তখন বুঝবেন ফাংশনের মধ্যে প্যারামিটারের মধ্যে ভ্যালু অ্যাসাইন করছে, ওই ভ্যালুটাকে আর্গুমেন্ট বলা হয়েছে। এই জিনিসটা ফাংশন যখন ডিক্লেয়ার করি কোনো কিছু দিয়ে তখন সেটাকে বলা হয় প্যারামিটার, আর যখন ফাংশনকে কল করি তখন ওই যে প্যারামিটারের মধ্যে যে ভ্যালুটা দিই সেটাকে বলা হয় ফাংশনের আর্গুমেন্ট, ঠিক আছে। এখানে সেই জিনিসটা আছে, এই জিনিস খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই হলো বিষয়। তো ফাংশন সম্পর্কে আজকে দেখছেন, এটা জানার দরকার ছিল, দেখাই দিলাম। এরপরে কি আছে, জাভাস্ক্রিপ্টে অ্যারে আছে না, ফাংশন দেখলেন তো? জি স্যার। এবার জাভাস্ক্রিপ্টের মধ্যে অ্যারে দেখেন, অ্যারেটা কি? হিমেল কি চলে গেছে? হিমেল হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কি চলে যাবেন? আসো না, চলে গেছো? না আমি চলে এখন একটু বের হবো।